শুভেচ্ছা। পড়ছি দ্য পাওয়ার অব জিওগ্রাফি বইটির অধ্যায় 2 ইরান। ইসলাম পুরোপুরি রাজনীতি বাদ দিলে এর কোনো অস্তিত্ব নেই। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার। ইরানিরা নানা রকম সুস্বাদু রুটি তৈরি করে। এসব রুটির মধ্যে অন্যতম হলো নান ই বারবারি। রুটিটা তৈরি করা হয় গমের আটা দিয়ে, আর বানানোর পর খেতে বেশ মচমচে লাগে। এই রুটিতে সামুদ্রিক লবণ ব্যবহার করা হয়, উপরে ছড়ানো থাকে তিল ও পোস্ত দানা। এটা খাওয়া হয় সাধারণত সকালের নাস্তায়। এই রুটির আকৃতি কিছুটা লম্বাটে, উপরে সমান্তরাল কিছু রেখার মতো থাকে। মজার ব্যাপার হলো এই আকৃতি অনিচ্ছাকৃতভাবেই অনেকটা সময় ইরানের ম্যাপের মতো হয়ে যায়। ইরানের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য মূলত দুইটি। প্রথমটি হলো দেশটির পর্বতমালা। এই পর্বতমালা দেশটির সীমান্তের বেশিরভাগ অংশ জুড়ে দাঁড়িয়ে আছে প্রাচীরের মতো। দ্বিতীয়টি হলো দেশটির ভেতরে অবস্থিত সমতল লবণাক্ত মরুভূমি। অবশ্য এই মরুভূমির প্রায় সমান্তরালভাবে বিস্তৃত রয়েছে স্বল্প উচ্চতায় কয়েকটি পার্বত্য অঞ্চল। পর্বতমালাগুলো ইরানকে প্রায় দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। যে কোনো দিক থেকে দেশটিতে প্রবেশ করতে গেলে কিছু দূর এগোনোর পর উঁচু পার্বত্য ভূমির মুখোমুখি হতে হয়। কিছু কিছু জায়গা তো পার হওয়া সম্ভবই না। এই পর্বতমালার বেষ্টনীর মধ্যে আছে দেশটির দুই নির্জন মরুভূমি, দস্ত ই কবির ও দস্ত ই লুত। দস্ত ই কবিরকে বলা হয় গ্রেট সল্ট ডেজার্ট। মরুভূমিটির প্রায় 800 কিলোমিটার দীর্ঘ এবং 320 কিলোমিটার প্রশস্ততা। এর আয়তন নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সম্মিলিত আয়তনের প্রায় সমান। আমি গাড়ি চেপে এর কিছু অংশ পাড়ি দিয়েছি। সেখানে দেখার মতো তেমন কিছুই নেই, আছে শুধু বিস্তীর্ণ শুষ্ক সমতল ভূমি। এই ধরনের লবণাক্ত বিরান মরুভূমিতে কিছু খোঁজ করার চেষ্টা করাটাও খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। অবাক হওয়ার মতো বিষয় হলো এই মরুভূমির কিছু অংশে লবণের স্তরের ঠিক নিচেই আছে গভীর কাদামাটি। যে কোনো মুহূর্তেই যে কেউ ডুবে যেতে পারে। মরুভূমিতে ডুবে মরার মতো বোকামি আর কিছুই হতে পারে না। আরেকটি বড় মরুভূমি হলো দাস্ত ই লুত। নামটা শুনলে মনে হয় কিছুটা আকর্ষণীয় হতে পারে, কিন্তু যখন শুনবেন এই নামের অর্থ আসলে নিষ্প্রাণ প্রান্তর, তখন সেই আকর্ষণ বেশ দ্রুতই হারিয়ে যায়। ঠিক এই কারণেই যুদ্ধ করার ইচ্ছা থাকলেও ইরানে আগ্রাসন চালানো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। বিশেষ করে এই আধুনিক যুগে এসে আধুনিক ইরানে আক্রমণ চালানো সহজ নয়। বর্তমান সময়ে ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো রয়েছে পেশাদার ও সুসজ্জিত সেনাবাহিনী। ইরান প্রায় সবসময় খবরের শিরোনামে থাকে। দেশটিতে এমনিতেই রয়েছে একটি কর্তৃত্ববাদী সরকার। এই সরকারের বিরুদ্ধে আশেপাশের অঞ্চল জুড়ে সন্ত্রাস ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ আছে। অন্যদিকে ইরান একটি সম্ভাব্য পারমাণবিক শক্তিধর কান্ট্রি। তাদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থান চলছে। মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়। তবে আশ্চর্য হলেও সত্যি, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো কেউই সরাসরি ইরানে সেনা পাঠাতে চায় না। 2000 সালের শুরুর দিকে প্রেসিডেন্ট বুশ প্রশাসনের কিছু যুদ্ধপন্থী উপদেষ্টা ইরানে হামলা চালানোর পক্ষে জোরালো চাপ তৈরি করেছিলেন। তবে অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা এই সিদ্ধান্ত আটকে দেন। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন চিফ অফ স্টাফ কলিন পাওয়েল যুক্তি দেন যে শুধু বিমান হামলায় কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়, বরং যুদ্ধের জন্য আমাদের স্থলবাহিনী মোতায়েন করতে হবে। সেই সময় তিনি সবাইকে একটি পুরনো সামরিক প্রবচন মনে করিয়ে দেন, আমরা মরুভূমি সামলাই, পাহাড় নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বহু বছরের পুরনো। তাতে বিতর্ক, সংঘর্ষ, ভুল বোঝাবুঝি সবই আছে। তবে ইতিহাসে যে বিষয়টা সবচেয়ে স্পষ্ট তা হলো ইরানের পাহাড়ি অঞ্চলে যে সেনাবাহিনী প্রবেশ করুক না কেন, তারা সবাই প্রাণ হারিয়েছে প্রচুর সংখ্যায়।
ইতিহাসের বেশিরভাগ সময় জুড়ে ইরান পরিচিত ছিল পারস্য নামে। ১৯৩৫ সালে দেশটির নাম পরিবর্তন করে ইরান রাখা হয়। ইরানের পার্সিক ছাড়াও অন্যান্য জনগোষ্ঠীর লোক বসবাস করে। মূলত দেশের অপার্সিক সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যই পারস্য থেকে নাম বদল করে ইরান রাখা হয়। দেশটিতে অপার্সিকরা মোট জনসংখ্যার প্রায় ৪০%। শতাব্দীর পর শতাব্দী ধরে সীমানা পরিবর্তিত হওয়ার পরেও দেশটির আকৃতি নান-ই-বারবারির রুটির আকৃতি রয়ে গেছে। দেশটির ভৌগোলিক কাঠামো বোঝার জন্য আমাদের উচিত হবে ১৫০০ কিলোমিটার দীর্ঘ জাগ্রস পর্বতমালা ধরে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে যাওয়া। জাগ্রস পর্বতমালা শুরু হয়েছে হরমুজ প্রণালীর উপকূল থেকে। এরপরে এই পর্বতমালা পারস্য উপসাগরের উপকূল ধরে পশ্চিমে এগিয়ে গিয়ে বাঁক নিয়েছে উত্তর দিকে। জাগ্রস যেখান থেকে উত্তরমুখী হয়েছে সেই বরাবর উপসাগরের অপর পাড়ে রয়েছে কাতার ও সৌদি আরব। এই পর্বতমালা সাত-ইল আরব জলপথ বরাবর আরও উত্তর দিকে এগিয়ে গিয়ে ইরাক ও তুরস্কের সঙ্গে ইরানের স্থল সীমান্ত তৈরি করেছে। এরপর এটি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বিস্তৃত হয়েছে আর্মেনিয়ার সীমান্ত পর্যন্ত। আক্রমণকারীরা পশ্চিম দিক থেকে আসলে ইরানের সীমান্ত পেরোনোর পরপরই এই পর্বতমালার দেয়ালের বাধার সম্মুখীন হয়। তবে এই পুরো পার্বত্য অঞ্চল একমাত্র ব্যতিক্রম হল সাত-ইল আরব জলপথ। ইরাকের বসরা নগরের কাছাকাছি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী মিলিত হয়ে তৈরি হয়েছে সাত-ইল আরব নদী। এরপর সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করেছে। সাধারণ দৃষ্টিতে এই সাত-ইল আরব অঞ্চলটি ইরানের প্রতিরক্ষা দুর্বলতা বলে মনে হতে পারে, কিন্তু এই অঞ্চলই কৌশলগতভাবে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। দরজার ধর্ম হল ভিতর ও বাহির দুই দিকেই খোলা যায়। তেমনি ইতিহাসের পুরোটা সময় জুড়ে পার্সিকরা হয় এই পথে অভিযান চালিয়েছে, নয়তো এই পথ বন্ধ করে রাখতে চেয়েছে। কখনো আবার এই জলপথকে একটি বাপার অঞ্চল হিসেবেও গড়ে তোলার চেষ্টা করেছে, যেন শত্রুর কাছে আসার আগেই প্রতিহত করা যায়। এই জলপথ ধরে ইরানের সীমান্তের ভেতরে ঢুকলেই সামনে পড়ে বিস্তীর্ণ জলাভূমি। এই জলাভূমিও একটি প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। আর যদি কোনো আগ্রাসী শক্তি এই নরম ও নিচু জলাভূমি পার হয়েও যায়, তবে কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই রয়েছে সেই জাগ্রস পর্বতমালা। জাগ্রস যেখানে শেষ হয়েছে, ঠিক সেইখান থেকে শুরু হয়েছে এলবুর্জ পর্বতমালা। আমরা যদি আগের মতোই ঘড়ির কাঁটা ধরে এগিয়ে যেতে থাকি, তাহলে দেখব এলবুর্জ পর্বতমালা আর্মেনিয়ার সীমান্ত ধরে কিছু দূর এগিয়ে গিয়ে হঠাৎ দক্ষিণে বাঁক নিয়ে কাস্পিয়ান সাগরের উপকূল বরাবর চলে গেছে। ইরানের কাস্পিয়ান উপকূল প্রায় ৬৫০ কিলোমিটার দীর্ঘ। এই পুরো উপকূলের পাশ ঘেঁষে উত্তরে টানা উঠে গেছে এলবুর্জ পর্বতমালা। এই পর্বতমালার সুউচ্চ শৃঙ্গগুলো প্রায় ৩,০০০ মিটার উঁচু। গড়ে এই পাহাড়ি অঞ্চলের উপকূল থেকে ১১৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ফলে দেশটির পশ্চিম অংশের মতো এখানেও আক্রমণকারী বাহিনী কয়েক কিলোমিটার অগ্রসর হওয়ার ঠিক পরেই কঠিন পাহাড়ের এলাকায় আটকে যাবে। কাস্পিয়ান উপকূল পার হয়ে এই পর্বতমালা আবার বাঁক নিয়ে এগিয়েছে দক্ষিণ পূর্ব দিকে তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের সীমান্ত ধরে। এরপরে পার্বত্য অঞ্চল ঢালু হয়ে পাকিস্তান সীমান্ত ধরে আরব সাগরের কাছাকাছি এসে সমতল হয়ে গেছে। এরপর এটি যুক্ত হয়েছে সেন্ট্রাল মাকরান পার্বত্য অঞ্চলের সঙ্গে। এইখান থেকে মাকরান পার্বত্য অঞ্চল এগিয়ে গেছে হরমুজ প্রণালীর দিকে। এই ভৌগোলিক অবস্থা ইরানকে দিয়েছে দারুণ একটা প্রাকৃতিক প্রতিরক্ষা। কেউ যদি দেশটিকে আক্রমণ করে দখল করতে চায়, তবে তাকে জলাভূমি, পর্বত আর মরুভূমির মধ্য দিয়ে লড়াই করতে হবে। এমনকি যদি তারা সমুদ্র পথেও অবতরণ করে, সেই ক্ষেত্রে একই রকম প্রতিকূল ভূমি অপেক্ষা করছে তাদের জন্য। এই কঠিন ভূমিরূপ যে কোনো আগ্রাসী বাহিনীর জন্য এক বিশাল বাধা। ফলে অতীতে যারাই ইরানে আক্রমণ চালিয়ে দখল করতে চেয়েছে, তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। পাহাড়ের এই প্রাকৃতিক প্রাচীর ভেদ করা শুধু কঠিনই নয়, বরং প্রায় অসম্ভব। আর ইতিহাস বলে, যারা এই প্রতিরক্ষা ভেঙে ইরানে প্রবেশ করেছে, শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে ফিরে যেতে হয়েছে।
তবে পারস্যের সুদীর্ঘ ইতিহাস থেকে দেখা যায় এত ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এই ভূখণ্ডে আগ্রাসন চালানো থেমে থাকেনি। আলেকজান্ডার দ্য গ্রেট সফলভাবে ইরানে প্রবেশ করেছিলেন, তবে ৩২৩ খ্রিস্টপূর্বে তার মৃত্যুর কয়েক বছর পরেই পারস্য আবার নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ত্রয়োদশ শতকে আক্রমণ করে মঙ্গলরা। এরপর চতুর্দশ শতকে তুর্ক মঙ্গল বংশোদ্ভূত তৈমুরলং তার বাহিনী নিয়ে মধ্য এশিয়ার বিস্তীর্ণ স্তেপ অতিক্রম করে পারস্য আক্রমণ চালায়। এই দুইবারই তারা দেশ জুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং হত্যা করে লক্ষ লক্ষ মানুষ। তবে বেশিদিন টিকতে না পারায় পারস্য সংস্কৃতিতে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব রাখতে পারেনি তারা। ষোড়শ শতক থেকে অটোমানরা একাধিকবার জাগ্রস পর্বতমালার দিকে অগ্রসর হয়েছিল, তবে মূল ভূখণ্ডে প্রবেশ না করে সীমান্তবর্তী অঞ্চলেই সীমাবদ্ধ ছিল তারা। রুশরাও অটোমানদের মতো একই কাজ করেছিল। এরপরে আসে ব্রিটিশরা, তবে সরাসরি আক্রমণের বদলে অর্থনৈতিক সক্ষমতা কাজে লাগিয়ে ইরানের বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীকে দিয়ে নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছে তারা। ভূগোল যেমন ইরানকে আগ্রাসীদের হাত থেকে রক্ষা করেছে, তেমনি ইরানের নিজস্ব শক্তিকেও সীমাবদ্ধ করে রেখেছে। প্রাচীন পারস্য সাম্রাজ্যের পাহাড়ের এই দুর্গ থেকে বেরিয়ে চারদিকে প্রভাব বিস্তার করতে চেয়েছে, কিন্তু বেশিরভাগ সময় তাদের উপরে বর্ণিত ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কখনো কখনো তারা তাদের সীমান্তের পশ্চিমে সমতল অঞ্চলগুলো দখল করার চেষ্টা করেছিল, তবে সেসব অঞ্চল নিয়ন্ত্রণ বেশিরভাগ মূলত ছিল গ্রিক, রোমান, বাইজেন্টাইন, অটোমান বা ব্রিটিশদের হাতে। এমনকি সর্বশেষ দেখা যায় মার্কিনিরা এসে সীমান্তের অপর পাড়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এইসব শক্তি অনেক সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে, আর এই কারণেই বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে সবসময় সতর্ক অবস্থানে থাকে তেহরান। এই কঠোর ও নিষ্ঠুর ভূখণ্ড ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাকেও প্রভাবিত করেছে। সমতল ভূমির বড় অংশই বিরান শুষ্ক মরু অঞ্চল হওয়ায় অধিকাংশ ইরানির বসবাস পার্বত্য অঞ্চলে। পাহাড় পর্বত ডিঙিয়ে অন্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ কঠিন হওয়ায় জনবসতিগুলোর মধ্যে সহজ কোনো যোগাযোগ গড়ে ওঠেনি। ফলে প্রতিটি অঞ্চল ও প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি ও পরিচয় বজায় রাখতে পেরেছে। দেশটির প্রায় প্রতিটি জাতিগোষ্ঠী নিজেদের আত্মপরিচয় আঁকড়ে ধরে থাকে এবং সহজে একীভূত হতে চায় না। এই কারণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করাও আধুনিক ইরান রাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠেছে। এছাড়া পাহাড়ি ভূখণ্ডের কারণে ইরানের প্রধান জনবসতিগুলোর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা একে অপরের সঙ্গে যুক্ত ছিল না। এমনকি বর্তমান সময়ে এসেও ইরানের মাত্র 50% পাকা সড়ক। ফলে জাতীয়তার দিক থেকে সকলে ইরানি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে নানা জাতিগত বৈচিত্র্য রয়েছে। ইরানের 60% মানুষের মাতৃভাষা হল পার্সি। দেশের দাপ্তরিক ভাষাও তাই। তবে কুর্দি, বালুচি, তুর্কমেন, আজারবাইজানি ও আর্মেনীয়দের মতো বড় জাতিগোষ্ঠীগুলো তাদের নিজস্ব ভাষায় কথা বলে। এছাড়াও আরব, সার্কাসিয়ান এবং আদা যাযাবর লুর জনগোষ্ঠী সহ আরও অনেক ছোট ছোট জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। এমনকি কিছু গ্রামে জর্জিয়ান ভাষাও প্রচলিত আছে। এছাড়াও আছে 8,000 সদস্যের ক্ষুদ্র ইহুদি সমাজ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার যখন জেরুজালেম শহর দখল করে বহু ইহুদিকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান, তখন কিছু ইহুদি পরিবার পারস্যের আকামেনিদ সাম্রাজ্য স্থায়ী হয়। পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট পরে ইহুদিদের জেরুজালেমে ফিরে যেতে অনুমতি দেন, কিন্তু সবাই ফেরেনি। অনেকেই থেকে যায় পারস্যে, অর্থাৎ আজকের ইরান অঞ্চলে। এই বৈচিত্র্য এবং বিশেষত কুর্দি ও আজেরির মতো বৃহৎ জাতিগত গোষ্ঠীগুলোর উপস্থিতি ইরানের শাসকদের বরাবরই শক্তিশালী, কেন্দ্রীভূত এবং প্রায়শই দমনমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বাধ্য করেছে। ইতিহাস জুড়ে ইরানের শাসকদের মূল লক্ষ্য ছিল সংখ্যালঘুদের নিয়ন্ত্রণে রাখা, যাতে কোনো অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে। বাহিরের শক্তির সঙ্গে যেন তারা যোগসাজশ না করতে পারে, সেটাও খেয়াল রাখতে হয়েছে। অতীতের পারসিক শাসকরা
এই ধরনের নীতি গ্রহণ করেছিল। আধুনিক যুগের আয়াতুল্লাহরাও একই পথে হেঁটেছেন। রাষ্ট্রের জোরপূর্বক একীভূতকরণ নীতির মুখে দাঁড়িয়েও পাহাড়ি জাতিগোষ্ঠীগুলো নিজস্ব সংস্কৃতি ধরে রেখেছে। এর অন্যতম সেরা উদাহরণ হলো কুর্দিরা। তাদের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা অত্যন্ত কঠিন, কারণ ইরান সরকার জাতিগত জনসংখ্যার পরিসংখ্যান প্রকাশ করে না। তবে বেশিরভাগ অনুমান অনুসারে ইরানে বসবাসরত কুর্দিদের সংখ্যা প্রায় 85 লাখ। এটা ইরানের মোট জনসংখ্যার 10%। এখানে আজেরিরা রয়েছে 16%, অর্থাৎ আজেরিদের পরেই কুর্দিরা দেশটির দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী। অধিকাংশ কুর্দি বসবাস করে জাগ্রস পর্বতমালায়, ইরাক ও তুরস্ক সীমান্তের কুর্দি অধ্যুষিত এলাকায়। এই একটি স্বতন্ত্র কুর্দি রাষ্ট্র গঠন করা এই অঞ্চলের কুর্দিদের বহুদিনের লালিত স্বপ্ন। কুর্দিরা প্রধানত সুন্নি মুসলমান, সেখানে ইরান একটি শিয়া প্রধান রাষ্ট্র। তাদের জাতিগত পরিচয়, ভাষাগত স্বাতন্ত্র্য, স্বাধীনচেতা মনোভাব এবং ধর্মীয় বিভাজনের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সৃষ্টি হওয়া রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কুর্দিরা একটি ক্ষুদ্র স্বতন্ত্র রাষ্ট্র ঘোষণা করেছিল। তবে ইরানের কেন্দ্রীয় সরকার খুব দ্রুতই স্থিতিশীল হয়ে আসায় সেই স্বাধীনতা এক বছরও স্থায়ী হয়নি। তাদের সর্বশেষ বড় বিদ্রোহ ঘটে 1979 সালে ইসলামী বিপ্লবের পরপরই। এই বিদ্রোহের দমন করতে গিয়ে ইরানি সামরিক বাহিনীর প্রায় 3 বছর লেগেছিল। আজেরিরা মূলত বসবাস করে ইরানের উত্তর সীমান্ত অঞ্চলে, বিশেষ করে আজারবাইজান ও আর্মেনিয়ার সংলগ্ন এলাকায়। তুর্কমেনদের বসবাস তুরস্কের সীমান্ত লাগোয়া অঞ্চলে। এছাড়াও দেশটিতে রয়েছে প্রায় 16 লাখ আরব, যাদের বসবাস মূলত ইরাক সীমান্তের পার্শ্ববর্তী সাত-ইল আরব জলপথের সংলগ্ন অঞ্চলে। এছাড়াও পারস্য উপসাগরে অবস্থিত কিছু ছোট দ্বীপেও রয়েছে অসংখ্য আরব জাতিগোষ্ঠীর বসবাস। ইরানের বেশিরভাগ মানুষ বসবাস করে পর্বতের ঢালে গড়ে ওঠা শহরাঞ্চলে। তবে এই জনবসতিগুলো দেশটির মাত্র 1/3 অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। যদি কাস্পিয়ান সাগর থেকে শুরু করে তেহরান হয়ে সাত-ইল আরব পর্যন্ত একটি সরলরেখা কল্পনা করা হয়, তবে দেখা যাবে যে অধিকাংশ মানুষই এই রেখার বাম দিকে বসবাস করে। অন্যান্য অঞ্চলে শহর খুব কম। শহরগুলোর মধ্যকার দূরত্ব অনেক বেশি। ইরানের শহরগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো পানি সংকট। পানির অভাবের কারণে এই শহরে গড়ে উঠেছে পর্বতের পাদদেশে, যাতে পাহাড় থেকে পানির ব্যবস্থা করা যায়। যেমন রাজধানী তেহরানের অবস্থান এলবুর্জ পর্বতমালার ঠিক নিচে। কানাত নামক একটি প্রাচীন পদ্ধতি ব্যবহার করে সেখানে পানি সরবরাহ করা হয়। প্রথমে পাহাড়ের গায়ে সুড়ঙ্গ খুঁড়ে ঝর্ণা ও বরফ গলানো পানি জমা করা হয়। এরপর ভূগর্ভস্থ নালা এবং ছোট খালের মাধ্যমে সেই পানি প্রবাহিত হয় শহরে। একবার তেহরানে পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ানোর সময় এমনই একটি খালে পড়ে গিয়েছিলাম আমি। এই প্রসঙ্গ পরে বলবো। ইরানের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্যতম প্রধান বাধা হলো এই পানি সংকট। দেশটির চাষযোগ্য ভূমির পরিমাণ মাত্র 1/10। এর মধ্যে আবার 1/3 রয়েছে সেচের আওতায়। ইরানের বড় নদীর সংখ্যা মাত্র 3টি। এর মধ্যে কারণ নদী নৌ পরিবহনের উপযোগী। ইরানের আয়তন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সম্মিলিত আয়তনের চেয়েও বড়। এই দেশে দূরবর্তী শহরগুলোর মধ্যে যোগাযোগের একমাত্র কার্যকর উপায় হলো আকাশপথ। বর্তমানে তেহরান, বন্দরে আব্বাস, সিরাজ, আবাদান ও স্পাহানের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এইসব বিমানবন্দর। ইরানে রয়েছে পৃথিবীর 4র্থতম বৃহত্তম তেলের মজুদ এবং 2য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। এইসব সম্পদ থাকার পরও কাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারেনি দেশটি। 1980 থেকে 1988 সালের ইরাক-ইরান যুদ্ধের সময় আবাদানের তেল শোধনাগার ধ্বংস হয়ে যায়। দীর্ঘদিন পর সাম্প্রতিক সময়ে এটি যুদ্ধপূর্ব পর্যায়ে উৎপাদনে ফিরে এসেছে। তবে ইরানের তেল গ্যাস খাত
অদক্ষতার জন্য কুখ্যাত। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই সমস্যা আরও ঘনীভূত করেছে, কারণ নিষেধাজ্ঞার ফলে কঠিন হয়ে পড়েছে আধুনিক যন্ত্রপাতি আমদানি। বিদেশি বিশেষজ্ঞরাও ইরানে কাজ করতে অনিচ্ছুক। এছাড়া ইরান থেকে জ্বালানি কিনতে চাওয়া দেশের সংখ্যাও এখন সীমিত। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হল জ্বালানি। দেশটির প্রধান তেল ক্ষেত্রগুলোর অবস্থান দেশটির দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে সৌদি আরব, কুয়েত ও ইরাকের বিপরীত দিকে। এছাড়া উত্তরের কোম শহরের কাছাকাছি একটি ছোট তেলক্ষেত্র রয়েছে। গ্যাস ক্ষেত্রগুলোর বেশিরভাগই এলবুর্জ পর্বতমালা ও পারস্য উপসাগরের আশেপাশে অবস্থিত। জ্বালানি রপ্তানির প্রধান পথগুলোর একটি হল হরমুজ প্রণালী পেরিয়ে ওমান সাগর হয়ে উন্মুক্ত মহাসাগরে পৌঁছানো। এই হরমুজ প্রণালী একমাত্র পথ যার মাধ্যমে ইরান আন্তর্জাতিক সমুদ্রপথে প্রবেশ করতে পারে। কিন্তু সমস্যাটা হলো এই প্রণালীর সবচেয়ে সংকীর্ণ জায়গার প্রস্থ মাত্র 34 কিলোমিটার। জাহাজ চলাচলের জন্য নির্ধারিত 2টি লেনের প্রতিটি মাত্র 3 কিলোমিটার প্রশস্ত। দুর্ঘটনা এড়ানোর জন্য 2 লেনের মাঝখানে রয়েছে 3 কিলোমিটার বাফার জোন। এই ভৌগোলিক পরিস্থিতির জন্য ইরানের একদিকে সীমাবদ্ধতা তৈরি করেছে, আবার অন্যদিকে কৌশলগত সুবিধাও এনে দিয়েছে। সীমাবদ্ধতার কারণ এই যে প্রয়োজনে ইরানকে সহজেই সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করে ফেলা যায়, এবং এই কারণে ইরান কখনো প্রকৃত অর্থে সমুদ্র শক্তি হয়ে উঠতে পারেনি। তবে এই প্রণালীর সংকীর্ণতা তেহরানকে দিয়েছে একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ারও। তারা চাইলেও এই প্রণালী বন্ধ করে দিতে পারে। বিশ্বের প্রায় 1/5 তেল এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাতায়াত করে, তাই এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা যাবে। অবশ্য হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ইরান নিজেও বিপদে পড়বে, এমনকি পুরো মাত্রা যুদ্ধের মুখেও পড়তে পারে। তারপরেও হরমুজ প্রণালী তেহরানের হাতে থাকা একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ার। ইরান সরকার এর গুরুত্ব অনুধাবন করে একে তুরুপের তাস বানাতে ব্যাপক বিনিয়োগ করেছে। ইরানের সামরিক বাহিনী প্রায়ই হরমুজ প্রণালীতে মহড়া চালায়। সেখানে তারা ছোট ছোট দ্রুতগামী অ্যাটাক বোট ব্যবহার করে বড় জাহাজকে ঘিরে সোয়ামিং বা পঙ্গপালের মতো ঘিরে আক্রমণ করার কৌশল অনুশীলন করে। অনেক অ্যাটাক বোটে থাকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে তারা হয়তো আত্মঘাতী স্কোয়াড মোতায়েন করতেও দ্বিধা করবে না। ইরাক ইরান যুদ্ধের সময় তেমনটাই করেছিল তারা। ইরানের নৌবাহিনীর হাতে বেশ কয়েকটি সাবমেরিন থাকলেও সেগুলো খুবই পুরনো মডেলের। যে কোনো অত্যাধুনিক সামরিক বাহিনী হয়তো সহজেই সেগুলোকে খুঁজে বের করে ধ্বংস করে ফেলতে পারে। তবুও যদি তারা তীর থেকে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে, বিশেষ বাহিনী দিয়ে তেল ট্যাঙ্কারের মাইন বসায় এবং অ্যাটাক বোটের মাধ্যমে সোয়ার্মিং কৌশল ব্যবহার করে, তাহলে অস্থায়ীভাবে হলেও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া সম্ভব হতে পারে। এই সম্মিলিত কৌশলে শত্রুপক্ষকে এতটাই বিপর্যস্ত করে ফেলতে পারে যে তারা হয়তো পিছু হটতে বাধ্য হতে পারে। এই ধরনের আক্রমণ হলে ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি আমদানি ব্যাহত হবে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাবে খুব দ্রুত। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি তৈরি হতে পারে। তাই তেহরান যখন আন্তর্জাতিক চাপের মুখে পড়ে, বিশেষ করে যখন তাদের তেল রপ্তানি হুমকির মুখে থাকে, তখন তারা প্রায়ই হরমুজ বন্ধ করে দেওয়ার সতর্কবাণী দেয়। 2018 সালে এই একই রকম একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছিল তারা। আমরা শত্রুকে বুঝিয়ে দেব, হরমুজ প্রণালী হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, নতুবা কেউই এটি ব্যবহার করতে পারবে না। পরিস্থিতি এতদূর গড়াবে কিনা তা নিশ্চিতভাবে বলার উপায় নেই। তবে এই স্তরের ভূরাজনৈতিক ও সামরিক কৌশল অনেকটা জুয়া খেলার মতোই। এই অনিশ্চয়তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র অনেকদিন থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদের লক্ষ্য হলো যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা যতটা সম্ভব ধ্বংস করে দেওয়া। অন্যদিকে তেল ও গ্যাসের পরিবহনের বিকল্প পথ তৈরি করছে আরব দেশগুলো। তারা লোহিত সাগর পর্যন্ত নতুন পাইপলাইন তৈরি করেছে। ট্যাঙ্কারগুলো সেখান থেকে তেল ভর্তি করে বাবেল মানদেব প্রণালী হয়ে ভারত মহাসাগরে পৌঁছাবে। তবে এই পথেও একটা সমস্যা থেকে যায়। বাবেল মানদেব প্রণালী ও অ্যাডেন
উপসাগরের উত্তর প্রান্তে রয়েছে ইয়েমেন, আর ইয়েমেনের এই উপকূলবর্তী অঞ্চলে পুরোপুরি শিয়া হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এই হুতিদের সবচেয়ে বড় মিত্র হলো ইরান। হুতি বিদ্রোহীরা ইরানের কাছ থেকে যেসব ক্ষেপণাস্ত্র পেয়েছে সেগুলোর নিশানা হওয়া থেকে এই ট্যাঙ্কারগুলো রক্ষা পাবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। আধুনিক ইরান একটি অস্থির রাষ্ট্র। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা এখানে লেগেই আছে। কিন্তু এর অতীত এক গৌরবময় ইতিহাসে মোড়া। পারস্য সাম্রাজ্য ছিল প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা। ইরানের ইতিহাস যেমন বৈচিত্র্যময় ও সৃষ্টিশীল, তেমনি রক্তাক্ত ও সংঘাতপূর্ণ। তুলনা করতে গেলে তা প্রাচীন গ্রীসের ইতিহাসের মতোই চিত্তাকর্ষক। প্রাচীন পৃথিবীর এই দুই সভ্যতার মধ্যে তাই সংঘর্ষ হওয়াটা ছিল অবশ্যম্ভাবী। পারস্য যেমন গ্রিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, তেমনি পরবর্তী রোমান সাম্রাজ্যের সঙ্গেও সংঘর্ষ ঘটেছে। তবে তার আগেও পারস্যকে পার হতে হয়েছিল এক স্থানীয় সংকটকাল, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। পারসিক জাতির উত্থান শুরু হয় আজ থেকে প্রায় 4000 বছর আগে। সে সময় ছিল পন্টিক ক্যাস্পিয়ান স্টেপ অঞ্চলে প্রাক ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর মানুষের বসবাস। এদের মধ্যে কিছু গোত্র স্টেপ অঞ্চলের তৃণভূমি ছেড়ে এশিয়ার মধ্যে চলে আসে। মধ্য এশিয়া থেকে তারা দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ চলে যায় ভারত উপমহাদেশে, আর অন্য দল থেকে যায় ইরান মালভূমি ও তার আশেপাশের অঞ্চলে। এই ইরানীয় শাখা থেকে পরবর্তীকালে নানা উপগোষ্ঠী তৈরি হয়: মিডীয়, পারসিক, পার্থীয়, সোগদীয়, ব্যাক্ট্রীয়, স্কিথীয় ইত্যাদি। পারসিকরা বসতি গড়েছিল জাগ্রস পর্বতমালার দক্ষিণে। তাদের প্রতিবেশী ছিল মিডীয় জনগোষ্ঠী। খুব শীঘ্রই প্রতিবেশী এই দুই জনগোষ্ঠীর সম্পর্কের প্রভাবক হয়ে ওঠে ভূগোল। একটি সামরিক প্রবচন আছে: পাহাড় থেকে সমতলে নেমে এসে আক্রমণ করা সহজ, কিন্তু সমতল থেকে পাহাড়ে উঠে আক্রমণ করা কঠিন। এই কৌশলগত সুবিধা কাজে লাগিয়ে পারস্যের শাসক দ্বিতীয় সাইরাস দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 550 সালে মিডিয়া রাজ্য দখল করেন। মিডিয়াকে পারস্য সাম্রাজ্যের সঙ্গে একীভূত করা হয়। এই ঘটনার মাধ্যমে শুরু হয় পারস্যের আকেমেনীয় সাম্রাজ্যের। সাইরাস দ্য গ্রেট তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এই সাম্রাজ্যের বিস্তার ছিল মেসোপটেমিয়া অর্থাৎ আধুনিক ইরাক ও সিরিয়া অঞ্চল পেরিয়ে গ্রিস পর্যন্ত। তবে তার জীবন শেষ হয়েছিল এক টালমাটাল অভিযানে, এক অসাধারণ নারী যোদ্ধার হাতে। এই নারী যোদ্ধার নাম ছিল টোমাইরেস। তিনি ছিলেন মাসসাগেতাই নামে মধ্য এশিয়ার এক সিথিয়ান রাজ্যের রানী। খ্রিস্টপূর্ব 529 সালে এই অঞ্চলটি দখল করতে চেয়েছিলেন সাইরাস। অভিযানের শুরুতেই রানীর পুত্রকে বন্দী করেন তিনি। এতে রানী প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং সাইরাসকে কঠোর হুঁশিয়ারি দেন: আমার ছেলেকে ফেরত দাও এবং এই অঞ্চল ছেড়ে চলে যাও। যদি না যাও তবে সূর্য দেবতাকে সাক্ষী রেখে শপথ করে বলছি, আমি তোমাকে এমনভাবে রক্ত স্নান করাবো যে তোমার রক্তের বাসনা পুরোপুরি তৃপ্ত হবে। সাইরাস এই হুঁশিয়ারিকে অগ্রাহ্য করেন। পরবর্তী যুদ্ধে তার বাহিনীর বেশিরভাগ সেনা নিহত হন সাইরাস নিজেও। কিন্তু এই ঘটনা এখানেই শেষ হয়নি। সাইরাসের কাটা মাথা মানুষের রক্তে পূর্ণ একটি চামড়ার থলিতে ডুবিয়ে দেন রানী টোমাইরেস। এভাবেই টোমাইরেসের হুঁশিয়ারির পূর্ণতা লাভ করে। সাইরাসের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র দ্বিতীয় ক্যাম্বিসেস। তিনি সাম্রাজ্যের সীমানা মিশর ছাড়িয়ে বর্তমান লিবিয়া পর্যন্ত বিস্তৃত করেন। এরপরে খ্রিস্টপূর্ব 522 সালে ক্ষমতায় আসেন প্রথম দারিউস। তার শাসনামলে সাম্রাজ্যের সীমানা পূর্ব দিকে বর্তমান পাকিস্তান ও উত্তর ভারতের কিছু অংশ, পশ্চিম দিকে ইউরোপের দানিউব উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়। দারিউস ছিলেন একাধারে শাসক ও সংগঠক। তিনি ইহুদিদের জেরুজালেমে মন্দির পুনর্নির্মাণের
অনুমতি দেন। পাশাপাশি তিনি পারস্যের নিজস্ব ধর্ম জরাথুস্ট্রবাদকে পৃষ্ঠপোষকতা করেন। তার শাসনামলেই বিশ্বের প্রথম ডাক ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থায় বারবার ঘোড়া বদলের মাধ্যমে দ্রুত বার্তা আদান প্রদানের পদ্ধতি গড়ে তোলা হয়। এছাড়াও তিনি হাজার হাজার মাইল জুড়ে নির্মাণ করেন পাকা সড়ক। এই রাস্তাগুলো সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করে সাম্রাজ্যের অর্থনীতি, সামরিক নিয়ন্ত্রণ ও প্রশাসনকে আরও কার্যকর করে তোলে। দারিউসের শাসনামলে অত্যন্ত গৌরবময় হলেও সবকিছু তার পরিকল্পনা মাফিক হয়নি। খ্রিস্টপূর্ব 490 সালে কয়েকটি গ্রিক নগর রাষ্ট্রের উপর বিরক্ত হয়ে ওঠেন তিনি, কারণ তারা তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানায়নি বা কর প্রদান করেনি। এই অপমানের জবাব দিতে গিয়ে গ্রিসের মূল ভূখণ্ডে আক্রমণ চালান তিনি, কিন্তু পারস্য বাহিনী ম্যারাথনের যুদ্ধে গ্রিকদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এর 4 বছর পর দারিউস মারা যান এবং সিংহাসনে বসেন তার পুত্র জেরেক্সসও গ্রিস আক্রমণ করেন, কিন্তু তিনি আরও বড় পরাজয়ের সম্মুখীন হন। অনেক ইতিহাসবিদের মতে এই ব্যর্থতা থেকেই আকেমেনীয় সাম্রাজ্যের পতনের শুরু হয়। এই সাম্রাজ্য পরবর্তী 1.5 শতক ধরে টিকে থাকলেও জেরেক্সসের পরাজয় থেকেই সাম্রাজ্যের ভিত দুর্বল হতে শুরু করে। সাইরাস, দারিউস এবং জেরেক্সস নিজেদের নামের সাথে গ্রেট বা মহামতি শব্দ যুক্ত করেছিলেন। শেষ পর্যন্ত তাদের গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংস করেন আরেক মহামতি, আলেকজান্ডার দ্য গ্রেট বা আলেকজান্ডার অফ ম্যাসিডোনিয়া। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 331 সালে পার্সিক সেনাবাহিনীকে সম্পূর্ণ পরাজিত করেন। এরপর তিনি পারস্য সাম্রাজ্যের রাজধানী পার্সেপোলিসে প্রবেশ করে ব্যাপক অগ্নিসংযোগ করেন। এরপর প্রায় 1 শতাব্দী ধরে পারস্য রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে ডুবেছিল। শেষ পর্যন্ত অপর এক আদি ইরানীয় গোষ্ঠী পার্থীয়রা একটি নতুন পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। মেসোপটেমিয়া দখল রাখা এবং আধুনিক তুরস্ক ও আর্মেনিয়ার দিক থেকে রোমানদের পারস্যে প্রবেশ রোধ করার জন্য রোমান সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যান পার্থীয়রা। শেষ পর্যন্ত পার্থীয়রাই জয়ী হয়েছিল। খ্রিস্টপূর্ব 53 সালে রোমান জেনারেল ক্রাসাস পার্থীয়দের বিরুদ্ধে লড়াই করেন এবং পরাজিত হন। পার্থীয়রা তাকে অত্যন্ত লোভী মনে করত, তাই তার জন্য এক ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করা হয়। তার মুখে ঢেলে দেওয়া হয় উত্তপ্ত গলিত স্বর্ণ। এই যেন এক প্রকৃতির প্রতিশোধ। এই ক্রাসাস হলেন সেই ব্যক্তি যিনি একসময় স্পার্টাকাসের নেতৃত্ব শুরু হওয়া দাস বিদ্রোহ দমন করেছিলেন। সেই সময় হাজার হাজার পরাজিত দাস সৈনিককে ক্রুশবিদ্ধ করেন তিনি। 1960 সালে নির্মিত স্পার্টাকাস চলচ্চিত্রে অভিনেতা লরেন্স অলিভিয়ার এই ক্রাসাস চরিত্রকে বিখ্যাত করে তুলেছিলেন। এই চরিত্রের সবথেকে বিখ্যাত দৃশ্য হল পরাজিত দাস সৈনিকদের কাছে এসে স্পার্টাকাসকে চিনিয়ে দেওয়ার বিনিময়ে মুক্তির আশ্বাস দিচ্ছেন রোমান জেনারেল ক্রাসাস। আর দাসেরা সকলে নিজেকে স্পার্টাকাস হিসেবে দাবি করেছে। ক্রাসাসের পরাজয়ের প্রায় 500 বছর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতন ঘটে পার্থীয়দের। শুরু হয় সাসানীয় সাম্রাজ্য। সাসানীয়দের সময়ও রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ চলতে থাকে পারস্যের। রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যে রূপ নেওয়ার পরেও যুদ্ধ অব্যাহত ছিল। এই দীর্ঘকাল সংঘাত সাসানীয়দের চূড়ান্ত করে ক্লান্ত করে। আর তখনই পশ্চিম দিক থেকে উঠে আসে এক নতুন শক্তি, আরব এবং ইসলাম। 7ম শতকে আরব মুসলিমদের হাতে সাসানীয়দের চূড়ান্ত পতনের কারণ ছিল অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা। ধর্মীয় বিপ্লবের জোয়ারে বলীয়ান আরব মুসলিম বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত প্রতিরোধ তৈরি করতে ব্যর্থ হয় সাসানীয়রা। মুসলিম আগ্রাসনের মুখে পারস্য প্রথমে হারায় মেসোপটেমিয়ার বাপার অঞ্চল। এরপর তাদের নিজ ভূখণ্ডের অধিকাংশই আরবদের দখলে চলে যায়। তবে মুসলিমদের জন্য এই জয় খুব সহজ ছিল না। পারস্যের নগরগুলো পুরোপুরি দখলে আনতে তাদের লেগে যায় প্রায় 20 বছর। পার্বত্য অঞ্চলগুলো তো কখনোই পুরোপুরি আরবদের নিয়ন্ত্রণে আসেনি। এছাড়াও বারবার আরবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘটেছে।
আরব সামরিক শক্তি শেষ পর্যন্ত হেরে গেলেও ইসলাম জয়ী হয়। ধীরে ধীরে নিঃশেষিত হতে থাকে প্রাচীন পারসিক ধর্ম জরাথুস্ট্রবাদ। এই ধর্মের পুরোহিতদের হত্যা করা হয়, মন্দিরগুলো ধ্বংস করে ফেলা হয় এবং ইসলামই হয়ে ওঠে পারস্যের প্রধান ধর্ম। পারস্যকে মুসলিম খিলাফতের অধীনে নিয়ে আসা হলেও দেশটির বিশাল আকার ও শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে পারসিক জনগণ কখনোই আরবদের সঙ্গে একীভূত হয়নি। পারস্যভাষী সবসময় নিজেদের স্বতন্ত্র জাতি হিসেবে দেখেছে এবং বহিরাগত ও নিজেদের মধ্যে এক ধরনের অদৃশ্য দেয়াল অনুভব করেছে। কয়েক শতাব্দী পরও পারস্য শিয়া ইসলাম অবলম্বন করলে এই সংস্কৃতি ও রাজনৈতিক স্বাতন্ত্র্যবোধ আরও প্রবল হয়ে ওঠে। তবে এর আগে একের পর এক তুর্কি ও মঙ্গল যোদ্ধাদের আগ্রাসনের শিকার হয়েছে পারসিকরা। এই আক্রমণ প্রতিবারই ঘটেছে এমন সব সময় যখন পারস্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে দেশটির ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে পড়ছিল। তবে পরে সাফাভি রাজবংশের 1501 থেকে 1722 খ্রিস্টাব্দ অধীনে পারস্য আবারও শক্তিশালী হয়ে ওঠে। সাফাভিরা পারস্যকে ঐক্যবদ্ধ করে নিজস্ব শাসনের ক্ষমতা ফিরিয়ে আনে এবং দেশের সীমান্ত রক্ষার শক্তি অর্জন করে। সাফাভিদের উত্থান পারস্যের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পট পরিবর্তন। 1501 খ্রিস্টাব্দে প্রথম সাফাভি শাহ ইসমাইল ঘোষণা করেন যে শিয়া ইসলামই হবে পারস্যের রাষ্ট্রীয় ধর্ম। ইসলাম ধর্মে সুন্নি ও শিয়া বিভেদের প্রথম সূত্রপাত হয়েছিল 632 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর শুরু হওয়া উত্তরাধিকার দ্বন্দ্ব থেকে। পরবর্তীকালে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনায় হজরত আলীর সমর্থকরা বাকিদের থেকে আলাদা হয়ে যায়। 680 সালে কারবালার যুদ্ধে নবীর প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর এই বিভেদ চূড়ান্ত রূপ নেয়। পরবর্তীকালে হজরত আলী ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরা শিয়া নামে পরিচিত হয়। শিয়ারা হজরত আলী ও তার বংশধরদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তী ইমাম বা পথ প্রদর্শনের উত্তরাধিকারী হিসেবে বিশ্বাস করে। এর বিপরীতে অন্য আরব মুসলিরা নিজেদেরকে সুন্নি বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নার অনুসারী হিসেবে পরিচয় দিতে শুরু করে। অনেক ইতিহাসবিদ মনে করেন বাদশাহ ইসমাইলের শিয়া মতবাদ চালু হওয়ার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ঠিক যেমন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন রোমান ক্যাথলিক চার্চের বিপরীতে নিজেকে আলাদাভাবে সংজ্ঞায়িত করার জন্য। ঘটনাটির বিস্তারিত আমরা যুক্তরাজ্যের অধ্যায়ে দেখব। একাদশ থেকে দ্বাদশ শতক পর্যন্ত পারস্য ছিল ওগুজ তুর্কি জাতিগোষ্ঠী সেলজুকদের অধীনে। তারা ছিল কট্টর সুন্নি। দ্বাদশ শতকের মধ্যভাগে তুর্কি সুন্নি মামলুকরা পারস্য থেকে সেলজুকদের বিতাড়িত করে খারেজমি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। সেলজুকরা আনাতোলিয়ায় সরে যায়। ত্রয়োদশ শতকে মঙ্গল আগ্রাসনের মুখে খারেজমিরাও বিতাড়িত হয়ে আনাতোলিয়ায় চলে যায়। পরবর্তীতে আনাতোলিয়ায় সুন্নি তুর্কিদের দ্বারা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। বাদশাহ ইসমাইল চেয়েছিলেন সাফাভি সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী অটোমান সাম্রাজ্য থেকে আলাদা পরিচয় গড়ে তুলতে। পারস্যের এই শিয়া ধর্ম গ্রহণ পুরো অঞ্চলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তবে এই ধর্মীয় সিদ্ধান্ত পারস্যে একটি জাতীয় পরিচয় গঠনে সহায়তা করে। দেশটিতে গড়ে ওঠে শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, কিন্তু এতে দেশের মধ্যে কিছু সমস্যারও সৃষ্টি হয়। দেশটিতে গড়ে ওঠে সংখ্যালঘুদের প্রতি অবিশ্বাস ও সন্দেহের মনোভাব, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। এই ধর্মীয় বিষয়টিকে ইরানের বর্তমান রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ের বহু সংকটের পেছনে থাকা অন্যতম প্রধান কারণও এই ধর্মীয় বিভাজন। লেবাননের চলমান উত্তেজনা, ইয়েমেন ও সিরিয়ার গৃহযুদ্ধ, এমনকি 1779 সালে ইরানের বিপ্লবের পর ইরান ও সৌদি আরবের সংঘাত, সবকিছুর পেছনে রয়েছে ধর্মীয় বিভাজনের দীর্ঘ ইতিহাস। এসব ঘটনা অবশ্য ধর্মীয় বিভাজন দিয়ে ব্যাখ্যা করা যায় না। রাষ্ট্রীয় ক্ষমতা ও আন্তঃরাষ্ট্রীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও এতে জড়িত। আপনারা অনেকেই হয়তো শিয়াদের ধর্মীয় মিছিলের দৃশ্য দেখেছেন। একদল অর্ধনগ্ন শিয়া মুসলিম পুরুষ নিজেদের বুকে আঘাত করছে এবং চাবুক দিয়ে নিজেদের পিঠে রক্তাক্ত করছে।
এটি আশুরা উৎসবের দৃশ্য। এই আত্মপীড়নের মাধ্যমে তারা কারবালার যুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার বেদনা অনুভব করতে চায়। কারবালার যুদ্ধকে স্মরণ করা ইরানি সংস্কৃতির অত্যন্ত গভীরে প্রথিত। তাদের কবিতা, সঙ্গীত ও নাটকে এই স্মৃতি বারবার ফুটে উঠেছে। এই যুদ্ধের ছাপ ইরানের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যার প্রতিফলন দেখা যায় তাদের জাতীয় পতাকাতে। ইরানের পতাকার মাঝখানে আছে একটি লাল টিউলিপ, যা মূলত শাহাদাতের প্রতীক। বলা হয়ে থাকে হুসাইন যখন শহীদ হন তখন তার রক্ত থেকে একটি টিউলিপ ফুল ফুটেছিল। ১৭২২ সালে আলমদের নেতৃত্বে সাফাবি বংশকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের বক্তব্য ছিল শাসক হতে হলে অবশ্যই তাকে একজন জ্ঞানী ধর্ম বিশারদ হওয়া উচিত। তবে এই ঘটনার কিছুদিন পরই আফগান গিলজাই গোত্রের যুদ্ধবাজ নেতা মাহমুদ হুতাক এই ধর্মীয় নেতাদের অপসারণ করেন। এই আফগান নেতা বলেছিলেন, ধর্মকে নিয়ন্ত্রণ করা ধর্মীয় নেতাদের কাজ হতে পারে, কিন্তু শাসন কার্য পরিচালনা করা, কর আদায় ও অন্যান্য আইন প্রণয়নের ক্ষমতা রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। এই ভাবনা এক নতুন বিভাজনের সূচনা করে। ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যকার এই ক্ষমতার দ্বন্দ্ব ইরানের রাজনীতিতে আজও উত্তপ্ত বিতর্কের বিষয়। অনেকেই মনে করেন আধুনিক ইরানের ধর্মীয় নেতারা আবারও রাজনীতিতে অতিরিক্ত ক্ষমতার অধিকারী হয়ে পড়েছেন। সাফাবিদের পতনের পরের ২০০ বছর আবার ফিরে আসে অভ্যন্তরীণ দুর্বলতা ও বহিঃশক্তির হস্তক্ষেপের চক্র। আফগানরা কয়েক বছর শাসন চালালেও তাদের শাসন ছিল দুর্বল। জনগণও তাদের শাসন পছন্দ করত না। এই অরাজকতার সুযোগ নেয় পারস্যের প্রতিবেশী অটোমান সাম্রাজ্য ও রাশিয়া। এই দুই পক্ষই পারস্যের উত্তর ও পশ্চিম সীমান্তে প্রভাব বিস্তারের জন্য ভূখণ্ড ভাগাভাগির চেষ্টা চালায়। পরিস্থিতি বদলাতে শুরু করে যখন আফশার বংশের সেনাপতি নাদির খান ক্ষমতায় উঠে আসেন। এই নাদির খানই পরবর্তীতে নাদির শাহ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি আফগানদের পরাজিত করে ১৭৩৬ সালে নিজেকে শাহ ঘোষণা করেন এবং আফসারি রাজবংশের সূচনা হয়। তার শাসনামলে পারস্যের সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। দিল্লিতে অভিযান চালিয়ে মুঘলদের পরাজিত করে বিপুল ধন সম্পদ নিয়ে আসেন তিনি, কিন্তু তার মৃত্যুর পর আফসারি রাজবংশ দ্রুত ভেঙে পড়ে। এরপরে ১৭৫১ সালে করিম খান জান্ডের নেতৃত্বে দক্ষিণ ইরানের জ্যান্ড বংশ ক্ষমতায় আসে, তবে তার উত্তরসূরিরা ছিল দুর্বল। এর পাশাপাশি ছিল অভ্যন্তরীণ কোন্দল, ফলে জ্যান্ডরা টিকে থাকতে পারেনি। অবশেষে তুর্কমান কাজারদের উত্থান ঘটে এবং ১৭৯৪ সালে কাজার রাজবংশ ইরান শাসন শুরু করে। তাদের শাসন ২০ শতক পর্যন্ত স্থায়ী ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় পারস্য নিরপেক্ষ থাকার ঘোষণা দিলেও তাতে কোনো লাভ হয়নি। ব্রিটিশ, জার্মান, রুশ ও তুর্কি বাহিনী দেশটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে। যুদ্ধের পর রুশরা নিজেদের বিপ্লব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জার্মান ও অটোমান সাম্রাজ্য পরাজিত হয়, ফলে পারস্যে প্রভাব বিস্তারের জন্য থেকে যায় কেবল ব্রিটিশরা। প্রথম বিশ্বযুদ্ধের আগেই পারস্যে তেলের খনি আবিষ্কৃত হয়েছিল। ব্রিটিশরা সেই সময় নিশ্চিত করেছিল যেন তাদের হাতেই পারস্যের তেল উৎপাদন ও বিক্রির একচেটিয়া অধিকার থাকে। ১৯০৯ সালে অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, পরবর্তীকালে ব্রিটিশ পেট্রোলিয়াম গঠিত হয়। ব্রিটিশ সরকার এই কোম্পানির কন্ট্রোলিং শেয়ার কিনে নেন। পরবর্তী সময়ে উইনস্টন চার্চিল এই প্রসঙ্গে লিখেছিলেন, ভাগ্য যেন আমাদের জন্য রূপকথার দুনিয়া থেকে কল্পনাতীত এক অমূল্য রত্ন এনে দিল। প্রথম বিশ্বযুদ্ধের পর লন্ডনের পরিকল্পনা ছিল পারস্যকে তাদের অধীনস্থ প্রোটেক্টরেটে পরিণত করা, অর্থাৎ পারস্য আনুষ্ঠানিকভাবে স্বাধীন থাকলেও ব্রিটিশ সাম্রাজ্যই দেশটির পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে। কিন্তু পারস্যের কসাক ব্রিগেডের এক দুঃসাহসী কর্মকর্তা রেজা খানের ভাবনা ছিল সম্পূর্ণ ভিন্ন। পারস্যের এই বিশেষায়িত সেনা ব্রিগেড তৈরি করা হয়েছিল ১৯ শতকের শেষভাগে কাজার রাজপরিবারের ব্যক্তিগত বাহিনী হিসেবে। রাজশক্তিকে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বাহ্যিক চাপ থেকে নিরাপদ রাখাই ছিল এই বাহিনীর উদ্দেশ্য। তবে বাহিনীটি গড়ে উঠেছিল রাশিয়ান সাম্রাজ্যের উদ্যোগে, যাতে পারস্য রাশিয়ান প্রভাব বজায় থাকে। কসাক ঘোড়সওয়ার বাহিনীর সামরিক মডেল অনুসারে এই গড়ে তোলা হয় বলে এই বাহিনীর নাম রাখা হয় কসাক ব্রিগেড।
ধীরে ধীরে এই বাহিনী পারস্যের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় পারস্য যখন নানা দিক থেকে বিদেশি চাপের মুখে পড়ে, তখন কসাক ব্রিগেড হয়ে ওঠে দেশের একমাত্র তুলনামূলকভাবে সংগঠিত সামরিক বাহিনী। এই ব্রিগেডের মধ্য থেকেই উঠে আসেন রেজা খান। সাধারণ পরিবারের সন্তান হলেও শৈশব থেকেই তিনি সামরিক জীবনে প্রবেশ করেন এবং কসাক ব্রিগেডে যোগ দেন। সামরিক সক্ষমতা, কঠোর অনুশাসন মেনে চলা এবং নেতৃত্ব দানের ক্ষমতার কারণে তিনি দ্রুত সহকর্মী এবং ঊর্ধ্বতনদের নজরে আসেন। 1910 ও 1920-এর দশকের শুরুতে পারস্য ছিল রাজনৈতিক ভাঙন, বিদেশি হস্তক্ষেপ ও অর্থনৈতিক দুর্বলতায় জর্জরিত। একদিকে ব্রিটিশরা ও রাশিয়ানরা নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত ছিল, অন্যদিকে পারস্যের কেন্দ্রীয় শাসন হয়ে পড়েছিল দুর্বল। এমন পরিস্থিতিতে রেজা খান ধীরে ধীরে কসাক ব্রিগেডে তার অবস্থান শক্ত করেন। তার নেতৃত্বে বাহিনীর শৃঙ্খলা ফিরে পায়। মূলত তিনিই ব্রিগেডের প্রধান শক্তি হয়ে ওঠেন। 1921 সালে রেজা খান মাত্র 1200 সৈন্য নিয়ে তেহরানে প্রবেশ করেন এবং দেশটির শাসন ক্ষমতা দখল করে নেন। 4 বছর পর 1925 সালে পারস্যের সংবাদ মজলিস আগের শাহকে ক্ষমতাচ্যুত করে তার পক্ষে ভোট দেন। নতুন শাহ হিসেবে নামে অভিষিক্ত হওয়ার পর রেজা খানকে বলা হয় আনুষ্ঠানিকভাবে রেজা শাহ পাহলভী। দেশটি তখন ছিল ধ্বংসের প্রায় ধার প্রান্তে। শত শত বছরের দুর্বল অদক্ষ শাসনের ফলে পারস্যের দশা তখন পুরোপুরি বিধ্বস্ত। ঠিক এই সময়ে রাজনীতিতে এসে পারস্যের গৌরব পুনরুদ্ধারের ডাক দিলেন রেজা খান। জনগণ মনোযোগ দিয়ে তার কথা শুনেছিল। 1935 সালে দেশটির নাম পরিবর্তন করে রাখেন ইরান বা আর্য জনগোষ্ঠীর দেশ। তার উদ্দেশ্য ছিল দেশের নামের মাধ্যমে যেন দেশটিতে বসবাস করা সকল জাতিগোষ্ঠীর পরিচয় প্রতিফলিত হয়। তার লক্ষ্য ছিল 20 শতকের সঙ্গে তাল মিলিয়ে দেশকে আধুনিক হিসেবে গড়ে তোলা। তিনি বিশাল বিশাল নির্মাণ প্রকল্প হাতে নেন, দেশব্যাপী রেল নেটওয়ার্ক তৈরি করেন, গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করেন তিনি। তবে রেজা শাহ পাহলভী একটি গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে যান। অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেননি। ফলে যতদিন ব্রিটিশদের হাতে তেলের নিয়ন্ত্রণ ছিল, ততদিন পারস্যের রাজনীতিতে ব্যাপক প্রভাব খাটানোর সুযোগও পায় ব্রিটিশরা। আরাবাদান বন্দরে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার গড়ে তোলে এবং সেখানে চলতে থাকে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য সস্তা তেল সরবরাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরান আবারও নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল, কিন্তু আগের মতো এবারও বহিঃশক্তির খেলায় জড়িয়ে পড়তে হয় তাদের। রেজা শাহের বিরুদ্ধে নাৎসি জার্মানির প্রতি সহানুভূতির দেখানোর অভিযোগ ছিল। এই অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশটিতে আক্রমণ চালায় ব্রিটিশ ও সোভিয়েত বাহিনী। শাহকে সিংহাসন ছাড়তে বাধ্য করা হয়। তাদের লক্ষ্য ছিল ইরানি তেল ক্ষেত্র পুরো নিয়ন্ত্রণ নেওয়া এবং রাশিয়া পর্যন্ত সরবরাহ লাইন নির্মাণ করা। শাহ যে রেলপথ নির্মাণ করেছিলেন সেটি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল তারা। এরপর রেজা শাহের স্থলাভিষিক্ত হন 21 বছরের পুত্র মোহাম্মদ রেজা শাহ পাহলভী। 1946 সালে বিদেশি সৈন্যরা চলে যাওয়ার পর দেশের অর্থনৈতিক সংস্কার চালিয়ে যাওয়ার উদ্যোগ নেন এই তরুণ শাহ। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি ব্রিটিশ ও আমেরিকানদের পক্ষ নেন, কারণ ততদিনে বিশ্ব শুরু হওয়া স্নায়ুযুদ্ধ, আর শাহ চেয়েছিলেন ইরান যেন একটি পশ্চিমপন্থী মিত্র রাষ্ট্র হিসেবে থাকতে পারে। কিন্তু সময় বদলাচ্ছিল, ঔপনিবেশিকতা বিরোধী হাওয়া তখন প্রবল। অল্প সময়ের মধ্যেই এই হাওয়া এক প্রলয়ঙ্করী ঝড়ে রূপ নেয়। এই ঝড়ের কেন্দ্রে ছিলেন তৎকালীন অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি। ইরানিদের দাবি ছিল স্পষ্ট, তেলের মালিকানা ইরানিদের হাতে ফিরিয়ে দিতে হবে। এমন এক সময়ে 1951 সালে ইরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই দাবির অন্যতম প্রবক্তা মোহাম্মদ মোদাসেক। তার নেতৃত্বে খুব দ্রুতই তেলক্ষেত্র জাতীয়করণের বিল পাস হয়। জনগণকে এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে ইরানের তেল থেকে অর্জিত সমস্ত অর্থ কেবল ইরানের জন্যই ব্যয় করা হবে। খুব দ্রুতই এর কঠোর প্রতিক্রিয়া আসে। ব্রিটিশ ব্যাংকগুলোতে ইরানের সম্পদ স্থগিত করা হয়, ইরানে পাঠানোর জন্য নির্ধারিত হয় পণ্য আটক করে দেওয়া হয় এবং আবাদান রিফাইনারিতে কর্মরত ব্রিটিশ টেকনিশিয়ানদের প্রত্যাহার করা হয়। তবে এসবের পরও কোনো লাভ হয়নি, ইরানিরা নিজেদের অবস্থানে অনড়ই থেকে যায়।
1953 সালে MI6 এবং CIA-কে ব্যবহার করে এক সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করে লন্ডন ও ওয়াশিংটন। এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসে মোসাদ্দেকের একটি আগ্রাসী পদক্ষেপের পর। মোসাদ্দেক হঠাৎ করেই সংসদ ভেঙে দেন এবং এককভাবে দেশ শাসনের ঘোষণা দেন। তিনি কার্যত শাহের ক্ষমতাও কেড়ে নিয়েছিলেন। মোসাদ্দেকের এই সিদ্ধান্তের কারণে MI6 ও CIA-এর পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হয়ে যায়। পশ্চিমা বিশ্বে অনেকেই বলেন যে ব্রিটিশ ও মার্কিনীদের ইরানের গণতন্ত্র ধ্বংস করেছিল, তবে আরও সঠিকভাবে বলা হয় তারা ইরানের অভ্যন্তরীণ কিছু গোষ্ঠীকে সহায়তা করে এবং তাদের ব্যবহার করে গণতান্ত্রিক নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে। আমেরিকানদের মূল উদ্যোগ ছিল এই বিশৃঙ্খলার সুযোগে ইরানের সোভিয়েতপন্থী কমিউনিস্টরা দখল করতে পারে। ইরানের তেলের নিয়ন্ত্রণের নিয়ে আমেরিকানদের কোনো মাথাব্যথা ছিল না, তবে ব্রিটিশদের কাছে তেলের বিষয়টাই ছিল প্রধান। অভ্যুত্থান শুরুর পরপরই নিরাপত্তার তাগিদে বাগদাদ হয়ে ইতালি পালিয়ে যান শাহ। অভ্যুত্থান শেষে ইতালি থেকে শাহ ফিরে আসেন। পশ্চিমাদের দৃষ্টিতে ইরানের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। অনেকের কাছে অভ্যুত্থানটি সফল মনে হলেও ইরানের ইতিহাসে দীর্ঘ ছায়া ফেলেছিল এই অভ্যুত্থান। নবজাতক গণতন্ত্র শুরুতেই ইরানের থমকে যায় এবং শাহ এগিয়ে যেতে থাকেন ক্রমবর্ধমান দমন নীতির দিকে। খুব শিগগিরই বিভিন্ন দিক থেকে বিরোধিতার মুখে পড়েন তিনি। অমুসলিমদের ভোটাধিকার দেওয়ার কারণে রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীগুলো তার উপর ক্ষুব্ধ হয়। মস্কো সমর্থিত কমিউনিস্টরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। উদারপন্থী বুদ্ধিজীবীরা গণতন্ত্রের দাবিতে সোচ্চার হয়। অন্যদিকে জাতীয়তাবাদীরা মনে করছিলেন বিদেশি হস্তক্ষেপে ইরানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এই অভ্যুত্থান ইরানিদের আরেকবার দেখিয়ে দেয় বিদেশি হস্তক্ষেপ তাদের দেশে কী ধরনের পরিণতি বয়ে আনতে পারে। মোসাদ্দেকের পতনের পর তেল ক্ষেত্র জাতীয় রয়ে গেল নামমাত্রে, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ চলে গেল পশ্চিমা কোম্পানিগুলোর হাতে। এর ফলে জাতীয়করণের রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি পেলেও এর সুফল সাধারণ জনগণের কাছে খুব একটা পৌঁছায়নি। অভ্যুত্থানটি ইরানের ইতিহাসে এক পট পরিবর্তনকারী ঘটনা হয়ে দাঁড়ালো। এই অভ্যুত্থান দেশকে দ্রুতই 1979 সালের বিপ্লবের দিকে ঠেলে দেয়। ইরানের বর্তমান শাসক গোষ্ঠী প্রচার করে থাকে যে শাহের পতনের সময় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ এক নতুন যুগের প্রত্যাশায় রাস্তায় নেমেছিল। আয়াতুল্লাহরা দেশ শাসন করবে, এটাই নাকি তাদের দাবি ছিল। তবে বাস্তবতা ছিল একদমই ভিন্ন। যে বিক্ষোভগুলো শেষ পর্যন্ত শাহের পতন ঘটায়, সেসব বিক্ষোভে আয়াতুল্লাহ পন্থীদের পাশাপাশি ধর্মনিরপেক্ষ গোষ্ঠী, কমিউনিস্ট এবং শ্রমিক ইউনিয়নও যুক্ত ছিল। কিন্তু আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ধর্মীয় গোষ্ঠী ক্ষমতায় আসার পর অন্যান্য গোষ্ঠীর কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়, আর এর মাধ্যমে ইতিহাসের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তারা। খোমেনি খুবই পরিচিত একজন নেতা। 1964 সালে তিনি শাহকে অভিযুক্ত করে বলেছিলেন, শাহ ইরানি জনগণকে আমেরিকান কুকুরের চেয়েও নিচু স্তরে নামিয়ে এনেছেন। এই কারণে খোমেনিকে নির্বাসিত করা হয়। কিছুদিন ইরাকে অবস্থানের পর তিনি ফ্রান্সে চলে যান। 1778 সালে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শাহ তার জবাব দেন চরম দমন নিপীড়ন দিয়ে। শাহের গোপন পুলিশ বাহিনী সাবাক তখন হয়ে উঠেছিল নির্যাতন ও হত্যার প্রতীক। শত শত বিক্ষোভকারী নিহত হওয়ার পর সে বছরের শেষ নাগাদ সামরিক আইন জারি করা হয়, কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি। 1779 সালে জানুয়ারি মাসে রেজা শাহ পাহলভি দেশ ছাড়তে বাধ্য হন। তিনি ছিলেন ইরানের শেষ শাহ এবং আমেরিকান প্রভাবে চলা শেষ ইরানি শাসক। এই ঘটনার পর ওয়াশিংটন তাদের সমর্থন ইরান থেকে সরিয়ে খুব দ্রুত ইরাকে ঘুরিয়ে নেন। এদিকে খোমেনি নির্বাসনে থাকাকালেও রাজনৈতিকভাবে প্রবল সক্রিয় হয়ে ছিলেন। বিবিসির পার্সি সার্ভিসে তার বক্তব্য নিয়মিত প্রচারিত করা হতো, ফলে তার কণ্ঠস্বর অনেকের কাছেই ছিল পরিচিত। তার ভাষণে হাজার হাজার ক্যাসেট টেপ চোরাই পথে ইরানে পাঠানো হয়েছিল। এইসব রেকর্ড ইরানের মসজিদগুলোতে বাজানো হতো। শাহ দেশ ছাড়ার পর 2 সপ্তাহের মাথায় দেশে ফিরে আসেন আয়াতুল্লাহ খোমেনি। তাকে স্বাগত জানাতে রাস্তায় নেমেছিল 1 মিলিয়নেরও বেশি মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষ তখনও বুঝতে পারেনি যে আদতে রাজমুকুটের বদলে ধর্মীয় পাগড়ির শাসন বরণ করে নিয়েছে তারা।
ইসলামী বিপ্লবের প্রকৃতি অনেকেই তখন বুঝতে পারেননি। তারা ভেবেছিল যে বৃদ্ধ আয়াতুল্লাহ খোমেনি হয়তো কেবল প্রতীকী নেতা হয়েই থাকবেন, দেশকে তিনি ধীরে ধীরে নিয়ে যাবেন কম দমনমূলক ভবিষ্যতের দিকে। কিন্তু দ্রুতই তারা বুঝে যান যে বাস্তবতা অন্যরকম হতে চলছে। মিশরীয় বুদ্ধিজীবী সাইয়েদ কুতুব কট্টরপন্থী মত প্রচার করতেন। 1966 সালে কায়রোতে ফাঁসিতে ঝোলানো হয় তাকে। লেখনীর মাধ্যমে ইসলামী বিপ্লবীদের অনুপ্রাণিত করেছিলেন তিনি। সুন্নি মুসলিম হলেও তার চিন্তাধারা ছড়িয়ে পড়েছিল ইরানের শিয়া বিপ্লবীদের মাঝেও। সাইয়েদ কুতুব তার বিখ্যাত গ্রন্থ মাইলস্টোনে মুসলিম বিশ্বের সমস্যার সমাধান হিসেবে ইসলামকে উপস্থাপন করেছিলেন। কুতুব মূলত আরব দেশগুলোতেই বেশি প্রভাব ফেলেছিলেন, কেননা এসব দেশে রাজতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষ একনায়কতন্ত্র কোনো শাসন ব্যবস্থাই জনগণের জীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন আনতে পারেনি। পার্সিতেও অনুদিত হয়েছিল এটি। খোমেনি যখন ঘোষণা করেন যে ইসলাম পুরোপুরি রাজনীতি বাদ দিলে এর কোনো অস্তিত্ব নেই, তখন তিনি মূলত কুতুবের ভাবধারাকেই প্রচার করেছিলেন। মুসলিম ব্রাদারহুডের অনুসারীরা দীর্ঘদিন ধরে এই একই ভাবধারা প্রচার করে আসছিল। কুতুব বিশ্বাস করতেন যে ক্রুসেডার ও জায়ানবাদীদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ অপরিহার্য। তার এই মতবাদ ইরান শিয়া সংস্কৃতির আত্মত্যাগ ও শাহাদাতের ভাবনার সঙ্গে মিলে যায়। এই কারণেই বিপ্লবের সময় ও পরবর্তীকালে ধর্মীয় উন্মাদনার ভয়াবহ মাত্রায় পৌঁছায়। ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবীরাও খোমেনির চৌম্বক ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি তাদের দীর্ঘদিনের ঘৃণা ভুলে যান। শাহ উৎখাতের লক্ষ্যে একজোটে হন সবাই। ধর্মীয় উগ্রবাদীরা যা বলে তারা সেটাই বাস্তবায়ন করতে চায়, তা বুঝতে উদারপন্থীরা ব্যর্থ হয়েছিল। বিপ্লবের ইতিহাসে প্রায় এরকমই দেখা যায়। তেহরানে অবতরণ করেই খোমেনি সোজাসাপটা ঘোষণা দিলেন, এখন থেকে সরকারের দায়িত্বে হবে পুরোপুরি আমার। কেউ হয়তো বলতে পারতো আপনাকে ভোট দিল কে, কিন্তু সেই সময়টা পাওয়ার আগেই ভয়ঙ্কর দমননীতি শুরু হয়ে গেল। খোমেনি তেহরানে ফিরে আসার মাত্র 10 দিনের মাথায় সেনাবাহিনীর হাত গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সাপুর বখতিয়ার আত্মগোপনে চলে যান এবং পরে ফ্রান্সে আশ্রয় নেন। 1991 সালে সেখানেই গুপ্ত হত্যার শিকার হন তিনি। সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী এবং কমিউনিস্টদের নির্মমভাবে দমন করা হয়। নির্যাতন ও মৃত্যুদণ্ড ও গুমের মাধ্যমে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয় তাদেরকে। বিপ্লব বিরোধী যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়া দমন করতে খোমেনি গঠন করেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। খোমেনীয় বিরোধীদের ভয় দেখানোর ও দমন করার কাজে অল্প দিনেই পারদর্শী হয়ে ওঠে এই বাহিনীটি। পরবর্তী সময়ে এটি ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক সংগঠনে পরিণত হয়। নির্মাণ শিল্প ও অন্যান্য ব্যবসায় জড়িয়ে ব্যাপক সম্পদের মালিক হয়ে ওঠেন এর উচ্চপদস্থ কর্মকর্তারা। নারীদের স্বাধীনতা কেড়ে নেওয়ায় মরিয়া প্রচেষ্টা হিসেবে সহশিক্ষা নিষিদ্ধ করে দেওয়া হয় নতুন শাসন ব্যবস্থায়। বিবাহের আইনি সুরক্ষাও কমিয়ে দেওয়া হয়। মুতা বিবাহ বা নির্দিষ্ট সময়ের জন্য বিবাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। ইসলামী আইনের অধীনে আনা হয় বিষয়টিকে। খুব দ্রুতই ইমাম খোমেনি কট্টরপন্থী অনুসারীরা স্থানীয় পর্যায়ে কমিতেহ বা ইসলামী বিপ্লবী কমিটি গঠন করতে শুরু করে। শুরুতে এগুলো ছিল বেশ শক্তিশালী এবং প্রায়শই আইনের বাইরে গিয়ে কাজ করত তারা। সাধারণ মানুষের কাছে কমিতেহ মানে শুধু বিপ্লবের প্রহরী বাহিনী, যারা রাতের বেলা টহল দিত, চেকপোস্ট বসাতো এবং সন্দেহভাজনদেরকে আটক করা হতো। দলবদ্ধভাবে সড়কে টহল দিয়ে নারীদের জোরপূর্বক হিজাব পরতে বাধ্য করত তারা। আইনগতভাবে ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা হলেও বাস্তবে তাদের অবস্থান সংকুচিত হয়ে পড়ে। আর বাহাই সম্প্রদায়ের উপর নেমে আসে চরম নিষ্ঠুর নিপীড়ন। মধ্যবিত্ত উদারপন্থীদের মধ্যে যারা দেশ ছাড়ার সামর্থ্য রাখতেন তারা দ্রুতই পালিয়ে যান অন্য দেশে। তাদের পথ ধরে দেশ ত্যাগ করে আরও কয়েক লাখ মানুষ। ফলে ইরান আর এক ভয়াবহ ব্রেন ড্রেনের সম্মুখীন হয়। দেশত্যাগীদের মধ্যে ছিলেন প্রায় 60,000 ইহুদি। কারণ সদ্যজাত এই ইসলামী প্রজাতন্ত্র খুব দ্রুতই ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচক হয়ে ওঠে এবং কঠোর ইহুদি বিদ্বেষী রাষ্ট্রে পরিণত হয়। নতুন নেতারা আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্র তৈরি করার পর কোনো আগ্রহী দেখাননি।
বরং ইরানকে একঘরে রাষ্ট্রে পরিণত করেছেন তারা। অভ্যন্তরীণ দমন নিপীড়নের পাশাপাশি বিদেশীয় তারা রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসী হামলা চালানো শুরু করে। ব্রিটিশ লেখক সালমান রুশদির বই দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে জারি করা হয় হত্যার ফতোয়া। এই বিষয়টি ইরানের বৈশ্বিক ভাবমূর্তিকে আরও নষ্ট করে। খোমেনির শাসন ব্যবস্থার ভিত্তি হলো তার প্রবর্তিত বেলায়েতি ফকিহ বা ধর্মবিচারকের অভিভাবকত্বের ধারণা। শিয়া মতবাদের অন্তর্গত এই ধারণা সবচেয়ে শিক্ষিত ধর্মীয় ব্যক্তির হাতেই রাজনৈতিক ও ধর্মীয় নিয়ন্ত্রণ থাকা উচিত। এই নীতির উপর ভিত্তি করে খোমেনি হয়ে ওঠেন রাহবারে মুআজ্জেম ইনকিলাবে ইসলামী বা ইসলামী বিপ্লবের সুপ্রিম লিডার, সংক্ষেপে সুপ্রিম লিডার। এই পদটি সংবিধানের মাধ্যমে সুরক্ষিত করা হয়, তবে আয়াতুল্লাহ খোমেনি নিজেকে ইমাম বলতে পছন্দ করেন। এই নীতিতে আরও বলা হয় যে ভবিষ্যতে নেতারা নির্বাচিত হবেন জ্যেষ্ঠ ধর্মীয় পণ্ডিতদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর মাধ্যমে। এক অর্থে নেতা নির্বাচনের এই প্রক্রিয়া রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে খানিকটা সাদৃশ্যপূর্ণ, তবে পার্থক্য হলো এই যে পোপ কোনো দেশের সামরিক বাহিনীর প্রধান নন, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতাও তার থাকে না। অন্যদিকে ক্ষমতার আশা 1 বছরের মধ্যেই যুদ্ধ ঘোষণা করার প্রয়োজনীয়তা এসে পড়ে খোমেনির সামনে। ইরানে শিয়া ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাকে একাধারে হুমকি ও সুযোগ হিসেবে দেখছিলেন প্রতিবেশী ইরাকের সেকুলার স্বৈরশাসক সাদ্দাম হুসাইন। কিন্তু খোমেনিকে আরব দেশগুলোতে ইসলামী বিপ্লব ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাতে দেখে ভীত হয়ে পড়েন এই এক নায়ক। এর প্রতিক্রিয়ায় ইরাকের নিপীড়িত শিয়া সংখ্যাগরিষ্ঠের উপর নতুন কঠোর দমন-পীড়ন শুরু করেন তিনি। এরপর চেষ্টা চালান ইরান আক্রমণের, কিন্তু আমরা এই অধ্যায়ের শুরুতেই দেখেছি ইরানে আগ্রাসন চালানো কোনোভাবেই ভালো সিদ্ধান্ত নয়। সাদ্দাম হুসাইন আশা করেছিলেন ইরানের বিপ্লব পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে সাত-ই আরব জলপথের পূর্ব তীর এবং জাতিগত আরব উদ্দেশিত তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশ দখল করে নিতে সক্ষম হবেন। 8 বছরব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ তিনি কোনোভাবেই আশা করেননি। এত দীর্ঘ যুদ্ধের পরও যুদ্ধের শেষে উভয় দেশের মধ্যকার সীমান্ত ঠিক আগের জায়গাতেই রয়ে যায়। সাদ্দাম ও তার উপদেষ্টাদের মধ্যে যুদ্ধের আগ মুহূর্তে হওয়া কথোপকথনের রেকর্ডিং পরবর্তীতে ফাঁস হয়। সেই কথোপকথন থেকে জানা যায় সাদ্দামের স্থির বিশ্বাস ছিল যে এটি একটি সংক্ষিপ্ত সংঘর্ষ হতে চলছে। তিনি আশা করেছিলেন ইরানিরা আমাদের চাওয়া থেকে বেশি দূর এগোবে না। তারা কোনোভাবেই এমন জটিল কোনো পরিস্থিতি তৈরি করতে চাইবে না যা কারোর জন্যই ভালো হবে না। তার পরিকল্পনায় ছিল শুধু সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করা হবে যাতে তারা বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হয়। তবে যদি এটি পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নেয়, সেক্ষেত্রে যেখানে প্রয়োজন সেখানেই অভিযান চালাবো আমরা। শেষ পর্যন্ত এই যুদ্ধের ভয়াবহ এক হত্যাযজ্ঞে পরিণত হয়েছিল। সাদ্দাম দ্রুত জয়লাভের প্রত্যাশা করছিলেন, কিন্তু তার ভয়াবহ ভুল হিসাবের ফলে প্রাণ হারায় 1 মিলিয়নেরও বেশি মানুষ। 1980 সালের সেপ্টেম্বর মাসে 644 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে অগ্রসর হতে শুরু করে ইরাকি বাহিনী। প্রাথমিক কিছু সাফল্য অর্জন করে তারা। এর মধ্যে অন্যতম ছিল খোররামশাহর দখল করা। সেখানে তারা প্রতিরোধকারীদের বিরুদ্ধে মাস্টার্ড গ্যাস ব্যবহার করেন, তবে আবাদানের তেল বন্দর দখল করতে ব্যর্থ হয় তারা। আক্রমণ থমকে যায় কয়েক সপ্তাহের মধ্যেই। ইরাকি বাহিনী কোনো স্থানেই 100 কিলোমিটারের বেশি অগ্রসর হতে পারেনি। জাগ্রস পর্বতমালার পৌঁছানোর পর তারা মনোবল হারিয়ে ফেলে। কয়েক মাসের মধ্যেই পাল্টা ইরানি আক্রমণের মুখে পড়ে সীমান্তে পেরিয়ে পিছু হটতে বাধ্য হয় ইরাকি সেনারা। উভয় দেশের রাজধানী শহরই বিমান হামলার শিকার হয়। পরবর্তী সময়ে ইরানি বাহিনী ইরাকে প্রবেশ করে কারবালার মতো শিয়া জনগোষ্ঠীর অঞ্চলগুলো দখলের চেষ্টা চালায়, কিন্তু 1888 সালে পাল্টা ইরাকি আক্রমণ ইরানের অগ্রযাত্রা রুখে দেয়। নিজ দেশের ক্লান্ত বিপর্যস্ত পরিস্থিতি উপলব্ধি করে জাতিসংঘের মধ্যস্থায় যুদ্ধবিরতির শর্ত মেনে নিতে বাধ্য হন খোমেনি। শেষ পর্যন্ত উভয় পক্ষই যুদ্ধ শুরুর আগের সীমান্ত রেখায় ফিরে যায়। সুপ্রিম লিডার খোমেনি এর পরের বছরই মৃত্যুবরণ করেন। তার পদে অধিষ্ঠিত হন আয়াতুল্লাহ আলী খামেনি।
এরপর অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি হলেও সমাজের উপর ধর্মীয় নেতারা কঠোর নিয়ন্ত্রণ ঠিকই বজায় রাখে। বিপ্লবের প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার জন্য তারা ছিল বদ্ধপরিকর। রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরিভাবে তাদের নিয়ন্ত্রণে চলে আসে। মজলিসে নির্বাচনে দাঁড়াতে চাইলে 12 সদস্য বিশিষ্ট অভিভাবক পরিষদের অনুমোদন পেতে হয়, আর এই অভিভাবক পরিষদের অর্ধেক সদস্যকে নিয়োগ দেন সুপ্রিম লিডার স্বয়ং। মজলিসে প্রতিনিধিত্বকারী দলগুলোর নাম দেখলেই বোঝা যায় নির্বাচন করার সুযোগ কারা পায়, যেমন মিলিটেন্ট ক্লারিক্স সোসাইটি, যোদ্ধা ধর্মগুরুদের সমাজ বা সোসাইটি অব পাথসিকার্স অব দি ইসলামিক রেভলিউশন, ইসলামী বিপ্লবের পথে অনুসারীদের সমাজ। এইসব দলের মাঝে পারভেসিভ কোয়ালিশন অফ রিফর্মিস্ট, ব্যাপক সংস্কারবাদী জোট, যে তাদের অবস্থান খুঁজে পেতে সমস্যায় পড়বে তা অনুমান করাটা খুব কঠিন নয়, কারণ মজলিস কোনো আইন পাশ করতে চাইলেও অভিভাবক পরিষদের অনুমোদন প্রয়োজন হয়। এই অবস্থার মধ্যে 1997 সালে প্রেসিডেন্ট নির্বাচনে অপেক্ষাকৃত উদারপন্থী ধর্মীয় পণ্ডিত মোহাম্মদ খাতামি ভূমিধস জয়লাভ করলে কট্টরপন্থীরা হতভম্ব হয়ে যায়। তবে তার শাসনামলে প্রস্তাবিত আইনগুলোর 1/3 ধর্মীয় নেতারা বাতিল করে দিয়েছিল। প্রস্তাবনাগুলোর অধিকাংশ ছিল উদারপন্থী সংস্কারের উদ্যোগ। একই সময়ে বিপ্লব বিরোধীদের নির্মূল করতে অতিরক্ষণশীলরা বেছে নেয় সন্ত্রাসের পথ। উদারপন্থী সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয় এবং কারারুদ্ধ করা হয় সাংবাদিকদের। সংস্কারপন্থী বুদ্ধিজীবীদের অনেককেই হত্যা করা হয়। আবার শিক্ষার্থী রাস্তা নেমে বিক্ষোভ করলে তাদের মারধর করে হোস্টেলে ঢুকিয়ে আবার পেটানো হয়। পরবর্তী এক দশকে ইরানের অর্থনীতি দুর্বলই থেকে যায়। ধর্মীয় গোষ্ঠীগুলো সমাজের উপর তাদের কঠোর বিশ্বাস চাপিয়ে যেতে থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের আগ্রাসী নীতির বলে দেশটি আরও একঘরে হয়ে পড়ে। 2005 সালে সংস্কারপন্থী খাতামি ক্ষমতা হারান। তার জায়গায় ক্ষমতায় আসেন প্রাক্তন রেভলিউশনারি গার্ড মাহমুদ আহমাদিনেজাদ। তবে 2009 সালের নির্বাচনের সময় মীর হোসাইন মুসাবি নামে আরেকজন সংস্কারবাদী নেতা উঠে আসেন। সেই নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার অংশ নেয়, কিন্তু ভোটে কারচুপির অভিযোগ ছড়িয়ে পড়ে চারদিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাত দিয়ে মুসাবি ঘোষণা দেন যে তিনি জয়ী হয়েছেন, তবে প্রায় সঙ্গে সঙ্গেই রাষ্ট্রীয় গণমাধ্যম তার বক্তব্য খণ্ডন করে জানিয়ে দেন যে জয়ী হয়েছেন আহমাদিনেজাদ। এর পরপরই ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে এবং সহিংস বিক্ষোভের কারণে দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। সেই নির্বাচনের খবর সংগ্রহের জন্য আমি সৌভাগ্যক্রমে ইরানের সাংবাদিক ভিসা পেয়েছিলাম। এই ধরনের ভিসা অত্যন্ত বিরল। নির্বাচনের পরের দিন এক ইরানি সহকর্মীর সঙ্গে তেহরানের রাস্তায় ঘুরছিলাম আমি। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম পথচারীরা নিচু স্বরে কিছু একটা বলছে। বিষয়টি নিয়ে কৌতূহল জাগলো। আমি সহকর্মীকে জিজ্ঞেস করলাম, কি বলছে ওরা? তিনি ব্যাখ্যা করলেন যে তারা নির্দিষ্ট একটি রাস্তার নাম এবং একটি নির্দিষ্ট সময়ের কথা বলছে। উল্লিখিত সময়ে সেই রাস্তায় গিয়ে আমি দেখলাম প্রথমে কয়েক ডজন মানুষ জড়ো হলো, তারপর শত শত। ধীরে ধীরে তাদের সাহস বাড়তে শুরু করলো এবং সরকার বিরোধী স্লোগান উঠল। খুব দ্রুতই আরও কয়েক হাজার বিক্ষোভকারী এসে জমায়েত হলো। এরপরই পৌঁছে গেল দাঙ্গা পুলিশ এবং বাসিজ মিলিশিয়ার গুন্ডারা। প্রথমে ছোটখাটো ধাক্কাধাক্কি শুরু হলেও দ্রুতই তার সংঘর্ষে রূপ নিল। উভয় পক্ষ থেকেই বোতল ও পাথর ছোড়া শুরু হলো। মুহূর্তের মধ্যেই রাস্তা যেন পরিণত হলো একটি যুদ্ধক্ষেত্রে। বিক্ষোভ দমন করতে বেশ কার্যকর একটি কৌশল গ্রহণ করেছিল দাঙ্গা পুলিশ। তারা মোটর বাইক দল নামিয়েছিল। প্রতিটি বাইকে থাকতো দুজন, পেছনে যাত্রীর হাতে থাকতো একটি বড় লাঠি। এই মোটর বাইক দল বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ভিড় ছত্রভঙ্গ হয়ে যেত। ফোন মারফত সরাসরি সংবাদ পাঠাতে পাঠাতে আমি বুঝতেই পারিনি যে কখন আমি দাঙ্গার দুই পক্ষের মাঝখানে পড়ে গেছি। কয়েকটি মোটর বাইক সামনে এসে আরেকটি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি দ্রুত ফুটপাতে উঠে গেলাম, কিন্তু দেখলাম একটি মোটর বাইকও আমার পেছনে পেছনে উঠে আসছে। পালানোর কোনো উপায় ছিল না। পুলিশ অফিসারটি লাঠি উঁচিয়ে ধরতেই আমি দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলাম। লাঠিটি আমার মাথায় নামতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে থেমে গেল। সম্ভবত সে বুঝতে পেরেছিল আমি একজন বিদেশি। হয়তো দুর্ঘটনাবশত এই বিশৃঙ্খলার মাঝে পড়ে গেছি। আমি প্রথমবারের মতো কৃতজ্ঞ বোধ করলাম যে আমার শরীরে এত
প্রেকলেস বা মেস্তা আছে। বাইকটি আমাকে পাশ কাটিয়ে অন্যদিকে নিয়ে গেল। সাথে সাথেই অফিসারটি নির্মমভাবে অন্যদের পেটাতে লাগলো। তাদের শরীর আমার মতো প্রেকলেস ছিল না। আমি প্রথমবারের মতো কৃতজ্ঞ বোধ করলাম যে আমার শরীরে এত প্রেকলস বা মেস্তা আছে। বাইকটি আমাকে পাশ কাটিয়ে অন্যদিকে গেল। সাথে সাথেই অফিসারটি নির্মমভাবে অন্যদের পেটাতে লাগলো। তাদের শরীরে আমার মতো প্রেকলস ছিল না। তারপর তারা ফিরে গেল পুলিশের সারিতে। বিক্ষোভকারীরা শাসক গোষ্ঠীর প্রতীকগুলোর উপর আক্রমণ শুরু করতেই আমি দ্রুত ভিড়ের মধ্যে লুকানোর চেষ্টা করলাম। তাদের অন্যতম লক্ষ্য ছিল ব্যাংক অব ইরান এর ভবনটি। ভবনের জানালাগুলো একের পর এক ভেঙে ফেলছিল তারা। ঘটনাচক্রে আবারও আমি নিজেকে আবিষ্কার করলাম বিক্ষোভকারীদের সামনের সারিতে। আর তখনই পুলিশ আরেক দফা আক্রমণ শুরু করলো। আমি ঘুরে দৌড় দিতে গেলাম, কিন্তু ঠিক তখনই নিরাপত্তা বাহিনীর ছোড়া একটি বড় পাথর এসে লাগলো আমার পিঠে। আঘাতটা এতটাই শক্তিশালী যে আমি ছিটকে গিয়ে পড়লাম শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া সরু খালের মধ্যে। পড়ে যাওয়ার সময় আমার পায়ের পুরো একটা অংশ ছড়ে গেল। কয়েকজন বিক্ষোভকারী খাল থেকে টেনে তুলল আমাকে। কোনো মতে টলতে টলতে পাশের গলির দিকে আমি এগিয়ে গেলাম। সিদ্ধান্ত নিলাম আজকের মতো সরাসরি প্রতিবেদন এখানেই ইতি। মনে মনে ভাবলাম, এরপরে আর কোনোদিন পুলিশের সামনে পিঠ দেখিয়ে হাত দাঁড়াবো না। আর এর ঠিক 5 বছর পরে কায়রোতেও আবারও পুলিশের হাতে পড়লাম। তবে সেবার খুব সামান্যই আহত হয়েছিলাম। একজন পুলিশ আমার পিঠের ছড়া গুলি ছুঁড়েছিল, কিন্তু সে আরেক গল্প। ইরানের এই বিক্ষোভ বেশ কয়েকদিন ধরে চলতে থাকে। নিহত হয় বহু মানুষ। তবে শাসক গোষ্ঠীর দমন নিপীড়ন এতটাই শক্তিশালী যে আহমাদিনেজাদ সহজেই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে সক্ষম হন। কিন্তু বিদ্যমান অসন্তোষ মেটানো যায়নি, বরং প্রতি বছর তা আরও প্রকট হতে থাকে। বিশেষ করে তরুণদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অসন্তোষের মাত্রাও বাড়তে থাকে। এই তরুণদের অনেকেই বেড়ে উঠেছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। এর প্রতিফলন দেখা যায় 2013 সালের নির্বাচনে। এই নির্বাচনে মধ্যপন্থী ধর্মগুরু হাসান রুহানি এমন বড় ব্যবধানে জয়ী হন যে শাসক গোষ্ঠীর পক্ষে তা আর পরিবর্তন করা সম্ভব হয়নি। সবাই উদারনৈতিক ইরানের স্বপ্ন দেখেছিল বলেই এমনটা ঘটেছে। ব্যাপারটা মোটেই তাই নয়। উদারনৈতিকতার আকাঙ্ক্ষা স্রেফ একটি গুরুত্বপূর্ণ কারণ। বাস্তবতা হলো ইটস দ্য ইকোনমি স্টুপিড। এই কথাটি শুধু ইংরেজিতেই নয়, পার্সি সহ বহু ভাষাতেই অর্থবহ। 2013 সালে ভোট আসলে ছিল আহমাদিনেজাদের শাসনামলে চরমে পৌঁছে যাওয়া অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। তার নীতির ফলে ইরানের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বেড়ে যায়, পাশাপাশি অর্থনীতি আরও সংকুচিত হয়ে পড়েছিল। হাসান রুহানি 2017 সালে পুনরায় জয়ী হন, কিন্তু 2020 সালের নির্বাচনে ভোটের মাসখানেক আগেই নির্বাচনী ফলাফল নিশ্চিত হয়ে যায়। অভিভাবক পরিষদ তাদের শক্তি প্রদর্শন করে প্রায় 7,000 প্রার্থীকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে। এরই মধ্যে 90 জন ছিলেন চলতি মজলিসের সদস্য। লক্ষ লক্ষ ইরানি তখন নিজেদেরকে প্রশ্ন করতে শুরু করে, এত কিছু করে কি লাভ? নির্বাচনের দিন তারা ভোট না দিয়ে বাড়িতে বসেছিল। 1779 পর এই নির্বাচনে সর্বনিম্ন ভোটের হার দেখা যায়। ফলে রক্ষণশীল উগ্রপন্থীরা বিশাল বিজয় লাভ করে। এই বার্তা ছিল স্পষ্ট, যেভাবেই হোক আয়াতুল্লাহরা এবং তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্ষমতা ধরে রাখবেই। এভাবেই প্রায় আমরা পৌঁছে এসেছি বর্তমান সময়। ইরানের নেতৃত্বে তাদের দেশটিকে দেখে একঘরে শত্রু পরিবেষ্টিত একটি রাষ্ট্র হিসাবে। তাদের এই চিন্তাকে অবশ্য খুব একটা ভুল বলাও যায় না। দেশটির অনেক নেতা বলেন ইরান একটি সুন্নি বৃত্ত দ্বারা ঘেরাও আছে। তাদের বক্তব্য হলো সৌদি আরব সহ অন্যান্য সুন্নি দেশ মার্কিন সমর্থনপুষ্ট হয়ে ভেতর ও বাইরে থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। এই যুক্তির কিছু বাস্তব চিত্রও রয়েছে। আর এই সব বাস্তব ভিত্তির কারণেই আমেরিকানরা তখন 2003 সালে ইরাকে আগ্রাসন চালায়। আয়াতুল্লাহ এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডাররা তখন নিজেদের ভাগ্যকে বিশ্বাস করতেই পারেননি। তখন আমেরিকানরা নিজেদের অজান্তেই তেহরানের ঐতিহাসিক পারস্যের স্বপ্ন বাস্তবায়ন করে ফেলে। কার্যত ইরানের পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করে দেয় তারা। আমেরিকানরা হামলা চালিয়ে ইরাকের সেই
সুন্নি সরকারকে উৎখাত করে, যারা একসময় ইরান আক্রমণ করেছিল। বুশ প্রশাসন ভেবেছিল ইরাকে গণতন্ত্র বিকশিত হবে, কিন্তু বাস্তবে দেখা গেল রাজনীতির নিয়ন্ত্রণ চলে গেছে ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগোষ্ঠীর হাতে। কলকাঠি নেড়ে দেশটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় শিয়া নেতারা। আর ইরান এই পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে। মার্কিন আগ্রাসনের পর ইরাকে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, সেখানে বিভিন্ন শিয়া মিলিশিয়াদের সহায়তায় সক্রিয় ভূমিকা নিয়েছিল ইরান। রাস্তার পাশে পেতে রাখা যে বোমাগুলো বহু মার্কিন ও ব্রিটিশ সেনার প্রাণ নিয়েছে, সেগুলোর একটা অংশ তৈরি হতো ইরানে। শিয়া মিলিশিয়াদের অর্থ, অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো তেহরান থেকে। বর্তমান ইরাক ইরানের অনুগত রাষ্ট্র হয়ে ওঠেনি বটে, তবে পূর্ব দিকের প্রতিবেশী প্রতি তাদের দৃষ্টিভঙ্গি খুবই সহানুভূতিশীল। আর এর ফলে মেসোপটেমিয়ার সমতল ভূমি ইরানের জন্য আবারও একটি বাফার জোনে পরিণত হয়েছে। এই বাফার জোন একদিকে সম্ভাব্য শত্রুদের দূরে রাখতে সহায়তা করছে এবং প্রয়োজনে ইরান সেখানে তার শক্তি প্রক্ষেপ করতেও সক্ষম হচ্ছে। এটি ছিল ইরানের চলমান লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে প্রতিপক্ষ ছিল বহু আরব রাষ্ট্র। ইতিহাসের ওঠানামার ফলে অনেক আরব রাষ্ট্রের বেশ বড় একটা অংশই শিয়া সংখ্যালঘু জনগোষ্ঠী রয়ে গেছে, এবং বিশেষ করে সৌদি আরব, লেবানন ও ইয়েমেনে। এছাড়াও সিরিয়া, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া সম্প্রদায়। বেশিরভাগ ক্ষেত্রেই তারা সংখ্যাগরিষ্ঠ সুন্নি সংখ্যাগরিষ্ঠের তুলনায় পিছিয়ে আছে এবং অনেকেই নিজেদেরকে বঞ্চিত মনে করে। এই অসন্তোষকে কাজে লাগিয়ে ইরান বরাবরই পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, ইয়েমেনের গৃহযুদ্ধে শিয়া হুতি বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে ইরান। হুতিরা লড়াই করছে সৌদি আরবের সমর্থিত সুন্নি বাহিনীর বিরুদ্ধে। একইভাবে তেহরান গত 20 বছর ধরে ভূমধ্য সাগর পর্যন্ত একটি করিডর তৈরি করে সেটা ধরে রাখার চেষ্টা করেছে। এই করিডর ইরানকে একদিকে ভূমধ্য সাগরে প্রবেশাধিকার দিয়েছে, অন্যদিকে দিয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে তার তুরুপের তাস হিজবুল্লাহকে রসদ সরবরাহ চালু রাখার সুযোগ। ইরান থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সরল রেখা টানলে প্রথমে আসে ইরাক, এরপরে সিরিয়া, আর সিরিয়া পার করলেই রয়েছে ছোট্ট রাষ্ট্র লেবানন। বাগদাদ আছে শিয়া নিয়ন্ত্রিত সরকার, আর সিরিয়ায় আসাদ সরকারকে ইরানি নিয়ন্ত্রণ করত। আসাদ আলাওয়িত সম্প্রদায়ের সদস্য। এটি শিয়া ইসলামের একটি শাখা। এই শিয়া করিডর খোলা রাখার জন্যই সিরিয়ায় গৃহযুদ্ধে আসাদের পাশে দাঁড়িয়ে লড়েছে ইরান। এদিকে লেবাননের জাতীয় সেনাবাহিনীকে স্রেফ একটি প্রতীকী বাহিনী বললে অত্যুক্তি হবে না। এই দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হলো ইরান অর্থায়নে পরিচালিত হিজবুল্লাহ মিলিশিয়া। বেকা উপত্যকা, দক্ষিণ বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ অংশে হিজবুল্লাহদের নিয়ন্ত্রণাধীন, আর দক্ষিণ লেবাননের সঙ্গে ইসরায়েলের সীমান্ত আছে। এই সামরিক মিত্রতা বা কৌশলগত মিত্রতার পদ্ধতি ব্যবহার করেই মেসোপটেমিয়া ও লেবান্ত অঞ্চলে নিজেদের শক্তি প্রয়োগ করছে ইরান। আগের শতাব্দীগুলোতেও পার্সিক শাসকরা এই একই কাজ করেছেন। সুন্নি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে নিত্য সংঘাতে লিপ্ত থাকলেও যে দেশটির প্রতি ইরানের ঘৃণা সবচেয়ে বেশি, সেটি হলো ইসরায়েল। 1979 সালে ইসলামী বিপ্লবের আগে ইরান ও ইসরায়েলের সম্পর্ক মোটামুটি ভালো ছিল। ইহুদি বিরোধী মনোভাবের জন্য সেই সময় ইরানের তেমন পরিচিতি ছিল না, কিন্তু বিপ্লবের পর থেকে ইসরায়েলের রাষ্ট্র তো বটেই, সার্বিকভাবে ইহুদিদের বিরুদ্ধেই ঘৃণার প্রচার চালিয়ে আসছে দেশটি। ইরানের প্রচার মাধ্যমে নিয়মিত শোনা যায় যে সবখানে সবকিছুতে জায়ানবাদীদের ষড়যন্ত্র লুকিয়ে আছে। দেশটির মূলধারার সংবাদ মাধ্যমগুলো প্রায়ই নাৎসি জার্মানির প্রচারিত ইহুদি বিদ্বেষী ব্যঙ্গচিত্রের আদলে কার্টুন প্রকাশ করে। তারা বিশ্ব নেতাদের পোশাকে স্টার অফ ডেভিড একে ইঙ্গিত দেয় যে তারা ইহুদিদের অধীনে কাজ করছে। তেহরান শুধু কূটনৈতিক প্রচারণা বা ঘৃণাসূচক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেনি। ইহুদিদের হত্যার জন্য বিভিন্ন দেশে গুপ্তঘাতক দলও পাঠিয়েছে তারা। আর্জেন্টিনা, বুলগেরিয়া, থাইল্যান্ড, ভারত, কেনিয়া ও আরও অনেক দেশে এমন হামলা চালিয়েছে তারা। সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটেছিল 1994 সালে। এই সময় আর্জেন্টিনা একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলায় চালিয়ে 87 জনকে হত্যা করা হয়।
ইসরায়েল ও ইহুদিদের দোষারোপ করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসকদের জন্য বেশ সুবিধাজনক। এতে তারা নিজেদের ব্যর্থতা থেকে জনগণের মনোযোগ সরিয়ে রাখতে পারে। তবে ইহুদিদের প্রতি এই বিদ্বেষ শুধু রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নয়, বরং এটি তাদের বিশ্বাসের গভীরেও পথিত রয়েছে। 1960-এর দশকে আয়াতুল্লাহ খোমেনি ইহুদিদের বিরুদ্ধে বিষাদাগার শুরু করেছেন এবং তিনি সেই সময়ে ইহুদিদেরকে অপবিত্র জীব বলে অভিহিত করেন। তিনি বলেছিলেন, ইহুদিদের চেহারায় দারিদ্র্য, অভাব, ভিক্ষাবৃত্তি, ক্ষুধা, দুর্দশার ছাপ স্পষ্টরূপে ফুটে ওঠে। এটি আসলে তাদের আত্মিক দরিদ্র ও নৈতিক পতনের প্রতিফলন। এমনকি ইরানি জনগণের কাছে শাহকে ইহুদি হিসেবে উল্লেখ করে পরিতৃপ্তি নিতেন তিনি। তার উত্তরসূরি বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করলেন, ইসরায়েল হলো ক্যান্সারের মতো ক্ষতিকারক একটি টিউমার। এই জিনিস শিকড় থেকে উপড়ে ফেলা দরকার। এই ধরনের বক্তব্যকে কেবলমাত্র রাজনৈতিক বিদ্বেষ বলা যায় না, এই ধরনের গভীর ঘৃণা এক ধরনের বিকারগ্রস্ততা যা অত্যন্ত বিপজ্জনক। সবথেকে উদ্বেগজনক হলো ইসলামী বিপ্লব শুধু ইরানের শিয়াদের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাদের এই ভাবধারা সুন্নি আরব বিশ্বের চরমপন্থীদেরকেও উৎসাহিত করেছে। ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতার মাধ্যমে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভব সে ব্যাপারে ইরান তাদের কাছে উদাহরণ হয়ে উঠেছে। ইরানের নেতাদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের সঙ্গে যুক্ত এবং দেশটি আসলে ইসরায়েলের হাতের পুতুল। ইরানের কট্টরপন্থীরা বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বে তাদের শয়তানসুলভ দখলদারিত্ব বজায় রেখে মুসলিমদের সম্পদ লুট করছে, পাশাপাশি তারা রক্ষা করছে বদমাশ জায়নিস্টদের, যারা ইরানের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রের মূল হোতা। আমেরিকাকে ইরানের নেতারা বলে মহা ইবলিশ আর ইসরায়েলকে বলে ছোট ইবলিশ। 2001 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ইরান একটি বিশেষ তকমা দেয়। তারা দেশটিকে শয়তানের অক্ষশক্তির অংশ হিসেবে অভিহিত করে এবং দাবি করে যে ইরানের পারমাণবিক শক্তি উন্নয়নের আড়ালে আসলে পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে। ততদিনে তেহরান 5000 কিলোমিটার বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ করে ফেলেছে। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওভারহেড সংযুক্ত করা সম্ভব। এই আশঙ্কা ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে থাকা মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়ে তোলে। 2002 সালে এক ইরানি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী প্রকাশ করে যে তেহরান একটি ইউরেনিয়াম শোধন কেন্দ্র এবং একটি ভারী পানি প্রকল্পের নির্মাণ করেছে। পরিশোধিত ইউরেনিয়াম এবং ভারী পানি এই দুটি জিনিসই পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগানো যায়। ইরান সরকার ওই সময় জোর দিয়ে বলে যে তারা পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত করছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ দেশই এই দাবিতে সন্তুষ্ট হয়নি। বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA এর একটি প্রতিবেদনে বলা হয়, ইরানের ইউরেনিয়াম শোধন প্রক্রিয়ায় অস্ত্র উৎপাদনের ইঙ্গিত দিচ্ছে। এরপরই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা দেশটির তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানি সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। রুহানি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এক ধরনের আন্তর্জাতিক সমঝোতার আসার চেষ্টা করেছিলেন, যার ফলে 2015 সালে বিশ্ব নেতাদের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এমনকি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও সরাসরি যোগাযোগ করেন তিনি। এটি ছিল প্রায় 40 বছর পর দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রথম সরাসরি সংলাপ। তবে এই পদক্ষেপে ইসলামী বিপ্লবের কট্টরপন্থী নেতাদের মোটেও সন্তুষ্ট করতে পারেনি। 1980 সালেই যুক্তরাষ্ট্র ও ইরানের যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তা আজও পুনর্স্থাপিত হয়নি। এই শীতল সম্পর্কের পেছনে মূল কারণ ছিল 1979 সালে নভেম্বর মাসে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা। একদল উত্তেজিত জনতা দূতাবাসে হামলা চালিয়ে 50 জনেরও বেশি আমেরিকানকে জিম্মি করে। এই জিম্মির সংকট চলতে থাকে 444 দিন ধরে। এই দীর্ঘমেয়াদী সংকট তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রশাসনের উপর এক বিশাল চাপ সৃষ্টি করেছিল। এর প্রভাব এতটাই গভীর যে এর ফল হিসেবে 1980 সালের নির্বাচনে রোনাল্ড রিগানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ অনেকটা সুগম হয়ে যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলতে থাকলেও
ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান শুরু হওয়ার পরে এইটি একটি অস্থায়ী সমঝোতা ঘটেছিল। 2015 সালের পারমাণবিক চুক্তি ছিল এরই ফলাফল। সেই সময় ইরান বা তেহরান বুঝতে পেরেছিল যে যদি আইএস আরও শক্তিশালী হয়ে ওঠে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব হুমকির মুখে পড়তে পারে। আইএস ইরাকের শিয়া সরকার বা সিরিয়ার আসাদ সরকারকে পরাজিত করলে ভূমধ্যসাগর বরাবর ইরান করিডর বিচ্ছিন্ন হয়ে যেত। অন্যদিকে আফগানিস্তান ও ইরাকের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে ইরানকে কিছুটা যুদ্ধ করার সুযোগ দেয়। আসলে প্রেসিডেন্ট ওবামা তার পররাষ্ট্রনীতিতে একটি সাফল্য অর্জনের জন্য মরিয়া ছিলেন, আর এই চুক্তি ছিল তার জন্য একটি বড় ধরনের কূটনৈতিক বিজয়ের সম্ভাবনা। তেহরানও জানত যে পারমাণবিক চুক্তিতে রাজি হলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের সহযোগিতার পথ খুলে দেবে। এই কারণেই চুক্তির শর্ত অনুযায়ী উচ্চ মাত্রায় শোধিত ইউরেনিয়ামের 98% পর্যন্ত পরিত্যাগ করতে সম্মত হয় তারা। এটি ছিল একটি স্বল্পমেয়াদী সমঝোতা। বিভিন্ন কারণে গভীর মতপার্থক্য থাকা সত্ত্বেও উভয় পক্ষই অস্থায়ীভাবে পারস্পরিক স্বার্থ রক্ষা করেছিল। আইএস দুর্বল হয়ে পড়তে না পড়তেই নতুন করে উত্তেজনা বাড়তে থাকে। বিশেষ করে 2017 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রীতিমতো যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তি থেকে সরিয়ে নেন, পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন ইরানের উপর, পাশাপাশি ইউরোপীয় কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করে ইরানের সঙ্গে চুক্তি করতে নিরুৎসাহিত করেন। এরপর কয়েকটি ঘটনার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। হরমুজ প্রণালীর কাছে 2টি তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং সন্দেহের তীর যায় তেহরানের দিকে, যদিও কে দায়ী তার নির্দিষ্ট কোনো প্রমাণ ছিল না। ইরানও কূটনৈতিক ভাষা বিশ্বাসযোগ্য অস্বীকৃতি দেখাতে সক্ষম হয়, অর্থাৎ বাস্তব প্রমাণের অভাবে ইরান নির্দ্বিধায় অভিযোগ অস্বীকার করে হরমুজ প্রণালীতে কেউই যুদ্ধ চায়নি, তাই কোনো পাল্টা সামরিক পদক্ষেপও নেওয়া হয়নি। এই কয়েক দিনের পরেই এই একই ধরনের ঘটনা ঘটে সৌদি আরবের এক তেল শোধনাগারে। এবার চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছিল এই হামলা তারা চালিয়েছে, কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া যায় যে এর পেছনে ইরানের হাত থাকার সম্ভাবনাই বেশি। সব মিলে মিশে মনে হচ্ছে ইরান আসলে যুক্তরাষ্ট্রের সহনশীলতার মাত্রা যাচাই করছে। 2019 সালে তাদের মাত্রা প্রায় ছাড়িয়ে যায়। একটি মার্কিন স্পাই ড্রোন ভূপাতিত করে ইরান। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন বিমান হামলার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তা বাতিল করে যুক্তরাষ্ট্র। এর অবশ্য কারণও ছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন বিশ্লেষাত্মক নানা রকমের দাবি করেছিলেন, যেমন তিনি প্রেসিডেন্ট হতে চাননি, কয়েক মাসের মধ্যেই তিনি পদত্যাগ করবেন, 2 বছরের মধ্যে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হবেন, কিংবা তিনি যুদ্ধ শুরু করবেন ইত্যাদি। এইসব দাবির বেশিরভাগই বাস্তবতার সঙ্গে মেলেনি। তাছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে তখন আর মাত্র 1 বছর বাকি। এই সময় আশা করা যায় একটু বেশি বাড়াবাড়ি ছিল যে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এমন একটি যুদ্ধ শুরু করবেন যা বৈশ্বিক মন্দার কারণ হতে পারে। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ না বাঁধার এটি একমাত্র কারণ নয়। ইরাক আর আফগানিস্তানের পরপর পরাজয়ের ফলে মার্কিন জনতা ততদিনে যুদ্ধ অভিযানের বিরুদ্ধে প্রবল সোচ্চার হয়ে উঠেছিল। এইসব ইরান ভালো করেই জানত, তাই তারা মনে করেছিল অযৌক্তিক আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে তাদের দৃষ্টিতে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব। ইরান বুঝে গেছে উত্তেজনা বৃদ্ধি পেলে ইরান বিমান হামলা শিকার হতে পারে বটে, তবে যুক্তরাষ্ট্র ইরাক থেকে জাগ্রস পর্বতমালার দিকে আগ্রাসন চালাবে না, উপসাগর থেকেও সৈন্য অবতরণ করাবে না মার্কিনরা। ইরানের সেনাবাহিনী হয়তো আধুনিক অস্ত্রে সজ্জিত নয়, তবে তারা বিশাল জনবল ঠিকই কাজে লাগাতে পারবে। দেশটিতে কয়েক মিলিয়ন মানুষ বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। সক্রিয় সামরিক বাহিনীতে প্রায় রয়েছে 6 লাখ সৈন্য। এর মধ্যে বিপ্লবী গার্ড বাহিনীতেই আছে শুধু 1,90,000 সদস্য। তবুও এসব প্রস্তুতি বা সামরিক সক্ষমতাও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবকে পাল্টে দিতে পারেনি। দেশটির অর্থনীতি গুরুতরভাবে ধসে পড়েছে। বেড়ে গেছে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি। 2019 সালের শেষ দিকে শীত ঘনিয়ে এলে সরকার জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছিল। এর মূল্য বৃদ্ধির ফলে শুরু হয় দেশব্যাপক গণবিক্ষোভ। এর আগে প্রতিবাদ দেখিয়ে রাষ্ট্রযন্ত্র বিস্মিত হয়েছিল। এবার তারা হতবাক ও উদ্বিগ্ন হয়ে পড়ল।
তাদের উদ্বেগের সবচেয়ে বড় কারণ হলো বিক্ষোভকারীদের ধরন। আগেরবারের মতো এবার আর বিপ্লব শুধু শিক্ষার্থী বা উদারপন্থী শ্রেণীর মধ্যে সীমিত ছিল না, বরং 1979 বিপ্লবের মেরুদণ্ড হিসেবে পরিচিত শ্রমজীবীরাও এবার পথে নেমে এসেছিল। বিক্ষোভকারীরা সরাসরি সুপ্রিম লিডার খামেনির বিরুদ্ধে স্লোগান দেয়, খামেনির মৃত্যু চাই। ইরানের পররাষ্ট্র নীতির বিরুদ্ধেও আওয়াজ উঠেছিল জনসমাবেশ থেকে, যেমন গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য, বা সিরিয়া থেকে বেরিয়ে এসো। জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল যে তারা ক্লান্ত হয়ে পড়েছে, তারা আর তাদের যুবকদের আরব গৃহযুদ্ধের বলি দিতে রাজি নয়। এছাড়াও আরেকটা বিষয় লক্ষ্য করা গেল, কর্তৃপক্ষ যখন সড়ক বা চত্বরগুলোতে বিশাল করে আমেরিকান পতাকা আঁকত, তখন বিক্ষোভকারীরা সেটির উপর হাঁটতে অস্বীকৃতি জানায়। এর অর্থ এটি ছিল আমেরিকানদের প্রতি সম্মান প্রদর্শনেরই ইঙ্গিত। 2020 সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হাতে কাসিম সুলেমানি নিহত হওয়ার পর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। রেভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার সুলেমানি ছিলেন জাতীয়ভাবে পরিচিত একজন জনতা। সিরিয়ায় ইরানের অংশগ্রহণের ব্যাপারে কলকাঠি নেড়েছিলেন তিনি। এক শিয়া মিলিশিয়া নেতার সঙ্গে সাক্ষাৎ করতে বাগদাদ পৌঁছানো মাত্র তাকে হত্যা করা হয়। ইরানের আক্রমণাত্মক পদক্ষেপ কয়েকদিনের মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের সৈনিকরা অবস্থান করছিল এমন একটি ইরাকি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালায় তারা, কিন্তু সেই রাতেই ভয়াবহ এক ঘটনা ঘটে। ইরানি সামরিক বাহিনী মার্কিন বিমান হামলার আশঙ্কায় তীব্র সতর্ক অবস্থায় ছিল। ভুলবশত তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নরত একটি বেসামরিক যাত্রী বিমান গুলি করে ভূপাতিত করে তারা। বিমানে থাকা 176 জনের সকলেই নিহত হয়। ইরান সরকারের প্রথমে দায় এড়ানোর চেষ্টা করলেও পরে তারা স্বীকার করে এটি তাদের ভুল ছিল। এর ফলে নতুন এক বিক্ষোভের ঢেউ তোলে। সরকার চাইছিল সোলাইমানি হত্যাকাণ্ডের সূত্র ধরে দেশকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক মূলধন অর্জন করে নেবে। এই ঘটনায় সেই সুযোগ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়। এরপর আসে কোভিড-19 মহামারী। সরকারের প্রতি মানুষের আস্থা আরও এক দফা কমে গেল। প্রেসিডেন্ট রুহানির প্রশাসন প্রথম থেকেই ভাইরাসের হুমকিকে খাটো করে দেখাচ্ছিলেন। এমনকি যখন সংক্রমণ ছড়িয়ে পড়ল, তখনও প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপন করা হয়। স্বাস্থ্যবিধি সম্পর্কিত বার্তাগুলো বিভ্রান্তিকরভাবে প্রচারিত হতে থাকে দেশ জুড়ে। পরিস্থিতি আরও হাস্যকর করে তোলে রেভলিউশনারি গার্ড বাহিনী। এই বাহিনীর প্রধান জানিয়েছিলেন যে তারা এমন একটি অস্ত্র আবিষ্কার করে যা 100 মিটার দূর থেকে করোনা ভাইরাসের উপসর্গ চিহ্নিত করতে পারে। এই বক্তব্য সারা দেশে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া তৈরি করে। ইরানের ফিক্সড সোসাইটির এই বক্তব্যকে একটি সায়েন্স ফিকশন গল্পের মতো বলে ব্যঙ্গ করেন। বিভ্রান্তি ছড়ানোর ধর্মীয় নেতারাও পিছিয়ে ছিলেন না। বিশিষ্ট আয়াতুল্লাহ হাসেম বাথেই গুলপায়গানি ঘোষণা দিয়েছিলেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তবে একটি ইসলামী ওষুধ ব্যবহার করে নিজেই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু এর 2 দিন পরেই তিনি মারা যান। আরও একজন আয়াতুল্লাহ তার অনুসারীদের পরামর্শ দিয়েছিলেন যে কোভিড-19 থেকে বাঁচতে চাইলে তাকে পেঁয়াজ খেতে হবে। তার পরামর্শ অনুযায়ী আরও ছিল বেশি করে চুল আঁচড়াতে হবে। ইরানে ইসলামী চিকিৎসা নামে বিকল্প ওষুধের এক বিশাল বাজার রয়েছে, তবে আরও বড় বাজার হলো রসিকতার। হাস্যরসই যে সবথেকে বড় টনিক, এই ধারণাতেই অনেক মানুষ বিশ্বাস করেন। ফলে ধর্মীয় নেতাদের ব্যঙ্গ তৈরি হয় মিম, ঠাট্টা এবং কার্টুনগুলো। ভাইরাসের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে এগুলো। এটি শাসক গোষ্ঠীর জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ বিপ্লবীদের নিয়ে হাসি ঠাট্টা করাও এক ধরনের বিপ্লব। মানুষকে হাসাহাসি করা থেকে তো আর থামানো সম্ভব না। তবে তার মানে এই নয় যে ইসলামী শাসনের পতন আসন্ন, কিংবা পতনের পর সেখানে আলোকিত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আবার এটিও সত্য যে ইরান তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় শিক্ষিত ও সাংস্কৃতিকভাবে উন্নত। এটি মধ্যপ্রাচ্যের একমাত্র রাষ্ট্র যার সীমানায় ইউরোপীয়দের হাতে কৃত্রিমভাবে আঁকা হয়নি। ফলে এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় ইরানেই বরং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা সবথেকে বেশি। তবে সেই সব এখনও বহু দূরের কথা।
আমাদের এখন ইরানের শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর দিকে নজর দিতে হবে এবং দেখতে হবে যে এই সমস্যাগুলোর মোকাবেলায় তাদের সক্ষমতা কতটুকু। অর্থনৈতিকভাবে দেশটি গভীর সংকটে আছে। এই সংকট সামনে আরও গভীর হয়ে উঠতে পারে। তবে এই সরকার যেভাবে নিষেধাজ্ঞা পাশ কাটানোর কৌশল রপ্ত করেছে তা দেখে মনে হয় সরকারের কিছু কর্মকর্তা এ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ফলে বছরের পর বছর ধরে ধুঁকে ধুঁকে কোনো মতে টিকে আছে দেশের অর্থনীতি। আজকাল অবশ্য চীনের সঙ্গে ইরানের বেশ ভালো অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, কারণ চীন নিষেধাজ্ঞার অনেক শর্তই উপেক্ষা করতে প্রস্তুত। এইভাবে রাশিয়াও রয়েছে ইরানের পাশে, ফলে নিষেধাজ্ঞার প্রভাব যতটা পড়ার কথা বাস্তবে ততটা পড়ছে না। তবে এতে সমস্যা মিটে যাচ্ছে এমন নয়, জনগণের ক্ষোভ যে বাড়বে না এমন নিশ্চয়তাও নাই। তবে এই শাসন ব্যবস্থা আগে থেকে দেখিয়ে দিয়েছে যে নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করে হলেও বিক্ষোভ দমন করতে রাজি তারা। একবার যখন কেউ এই পথ বেছে নিয়েছে তখন আর ফিরে আসার খুব একটা উপায় থাকে না। ইরানের ভেতরের সংখ্যালঘুদের মধ্যে বিদ্রোহের ইতিহাস আছে। কুর্দিরা অতীতে বেশ কয়েকবার বিদ্রোহ করেছে, তবে কঠোর দমন নিপীড়ন চলতে থাকা পর্যন্ত তাদের বড় কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম। দক্ষিণ পশ্চিমের খুজেস্তান অঞ্চলে বসবাসরত আরব সংখ্যালঘুদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি তীব্র অসন্তোষ রয়েছে। তারা মনে করেন যে তাদের অঞ্চলে বিপুল পরিমাণ তেল সম্পদ থাকা সত্ত্বেও তাদের জনজীবনের মানে উন্নতি ঘটেনি। বাস্তবেই দেশটির সবচেয়ে দরিদ্রতম সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি তারা। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা মাঝে মধ্যে সরকারের স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। দক্ষিণ পূর্ব দিকের বিশাল বেলুচিস্তান প্রদেশও বারবারই অশান্ত। এখানে প্রায় 1.5 মিলিয়ন মানুষ বসবাস করে। এরা সাধারণত সুন্নি মুসলিম। দারিদ্র তাদের নিত্য সঙ্গী। এদের অনেকেই ইরানিদের চেয়ে পার্শ্ববর্তী পাকিস্তানের বালুচদের সঙ্গে বেশি আত্মীয়তা অনুভব করে। অঞ্চলটি আফগানিস্তান ও পাকিস্তানে থেকে ইউরোপে মাদক এবং মানব পাচারের অন্যতম প্রধান রুট। এই অঞ্চলে রেভলিউশনারি গার্ড ও সরকারি কর্মকর্তাদের উপর একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে। খুজেস্তান এবং বেলুচিস্তান এই অঞ্চলে চলমান অসন্তোষ সবকিছুর পরেও রাষ্ট্রের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। যতদিন না পর্যন্ত কোনো বিদেশি শক্তি সরাসরি বিদ্রোহ উস্কে না দিচ্ছে ততদিন পর্যন্ত এগুলো শাসকদের জন্য অস্তিত্বের সংকট সৃষ্টি করবে না। এবার দেখা যাক ইরানের মধ্যবিত্ত শ্রেণী, বুদ্ধিজীবী সমাজ, শিল্প সাংস্কৃতিক গোষ্ঠী কেমন আছে। এই গোষ্ঠীগুলো আসলে এখনো নীরবে দেশের মধ্যে একটি বিকল্প নাগরিক সংস্কৃতি ধরে রাখার অবিচল লড়াই চালিয়ে যাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে ইরানের বুদ্ধিজীবীরা রাজতন্ত্র ও ধর্মীয় শাসন থেকে ক্ষমতা ছিনিয়ে আনার সংগ্রাম চালিয়ে এসেছে। বর্তমান প্রজন্ম সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে চলছে। সঙ্গীত ও চলচ্চিত্র এখনও সমাজের গভীর অসন্তোষ ও রাজনৈতিক বার্তা প্রকাশের অন্যতম মাধ্যম। নিজেদের জীবনে এত হস্তক্ষেপ তরুণ প্রজন্মের অনেকেই আর সহ্য করতে রাজি নয়। তাদের চুলের কতটুকু অংশ দেখা যাবে সেটাও যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চায় তা এই প্রজন্মের পক্ষে সহ্য করা কঠিন। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভগুলোতে একটি উত্তেজনাপূর্ণ স্লোগান শোনা গেল, ও হে ইরানের শাহ, ফিরে এসো ইরানে। এটি সত্যিকার অর্থে পুরনো রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান নয়, বরং এটি হলো বর্তমান শাসন ব্যবস্থার প্রতি গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ। কারণ ইরানের উদারনৈতিক আন্দোলন সবসময় রাজতন্ত্র ও ধর্মীয় কর্তৃত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছে। কিন্তু এমন স্লোগান আসলে শাসক গোষ্ঠীকে উদ্বিগ্ন করে তোলে, কারণ এসব তাদের ক্ষমতার ভিত্তিকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে। তবে এই ধরনের কর্মকাণ্ডের সীমাবদ্ধতাও আছে। একজন তরুণী যখন একটি ভাস্কর্যের উপরে উঠে দাঁড়ায়, নিজের মাথার হিজাব বাতাসে ওড়ায় এবং পুলিশের চোখে রেখে চ্যালেঞ্জ জানায়, তখন সেটি একটি প্রতীকী দৃশ্য হয়ে ওঠে। এটি ইউটিউবে জায়গা করে নেয়, জনমনে আলোড়ন্তরে পরিবর্তনের ইঙ্গিত দেয়। কিন্তু এই ধরনের ঘটনা এখনো বিপ্লবের জন্য যথেষ্ট নয়। একদিন হয়তো বিক্ষোভ এমন একটা পর্যায়ে পৌঁছাবে যার মুখে পরে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। আবার এমনও হতে পারে যে শাসক গোষ্ঠী ধীরে ধীরে ক্ষয়ে যাবে, কিন্তু আপাতত ক্ষমতার পাল্লা শাসকদের পক্ষেই ঝুলে আছে। আমি নিজে দেখেছি কি অবিশ্বাস্য সাহস নিয়ে শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ইরানের তরুণরা। তাদের সংস্কৃতিতে শহীদ হওয়া ধারণা গভীরভাবে প্রথিত, অর্থাৎ আত্ম উৎসর্গেরও একটা সীমা থাকে। সবাই তো আর নিজেদের জীবন দিতে প্রস্তুত নয়। তবে
যখন যথেষ্ট সংখ্যক তরুণ সৈন্য ও মিলিশিয়া সদস্য বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানাবে, তখনই বদলে যাবে পরিস্থিতি। এখনও পর্যন্ত বিপ্লবী গার্ড বাহিনী ও বাসিজ মিলিশিয়ার মতো কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সদস্যরা সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করে চলেছে। শাসক গোষ্ঠী তাদের নিরাপত্তা বাহিনীর উপরে কঠোর নজরদারি চালায়। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেই সক্রিয় আছে গোপন পুলিশ। আর যখনই সেনাবাহিনী মোতায়েন করা হয়, তাদের সঙ্গে রেভলিউশনারি গার্ড ইউনিট রাখা হয়, যাতে কেউ পথভ্রষ্ট হওয়ার সুযোগ না পায়। এছাড়া ভেতর থেকেও কিছু সংস্কারপন্থী পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের শক্তিশালী ইসলামী ঐতিহ্য সংরক্ষণ করতে চাওয়ার পাশাপাশি ধীরে ধীরে গণতন্ত্র গড়ে তুলতে চায় তারা। গত ২০ বছর ধরে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টা করেছে। সমস্যা হলো, এসব প্রতিষ্ঠান আসলে গণতন্ত্রের ছদ্মাবরণ ধারণ করে আছে। প্রকৃত ক্ষমতা রয়েছে ধর্মীয় নেতা ও রেভলিউশনারি গার্ডের হাতে। তাই সংস্কার এখন পর্যন্ত স্রেফ একটি চলমান প্রয়াস, অগ্রগতির চিহ্ন দেখা যাচ্ছে না একটাও। ২০২০ সালের দিকে একটি নতুন বক্তব্য ইরানে জনপ্রিয় হতে শুরু করে। আগে বলা হতো ক্ষমতার মুকুট থেকে পাগড়িতে প্রবাহিত হয়েছে, অর্থাৎ রাজতন্ত্রের পতনের পর ক্ষমতা ধর্মীয় নেতাদের হাতে চলে গেছে। কিন্তু এই সময় এসে বলা শুরু হয়েছে ক্ষমতা এখন পাগড়ি থেকে বুটে গড়িয়েছে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার বর্তমানে সামরিক বাহিনীদের হাতে, বিশেষ করে রেভলিউশনারি গার্ডের কাছে। ইরানের সংসদ মজলিসে বর্তমানে প্রাক্তন গার্ড সদস্যদের দিয়ে ঠাসা। দেশের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোরও বোর্ডেও তাদেরই উপস্থিতি রয়েছে। বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীরা জানেন যে যদি তাদের বোর্ডে একজন গার্ড সদস্য থাকে, তাহলে সরকারি চুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ বিপ্লবী গার্ড বাহিনী শুধু প্রভাবশালী জেনারেলদের দলে ভিড়িয়ে রাখে না, বরং এটি নিজেই একটি বিশাল কর্পোরেট প্রতিষ্ঠান। এর নির্মাণ শিল্প শাখার খাতাম আল আনবিয়া, যা দেশের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প পরিচালনা করে। এমনকি এটি তেহরান মেট্রোর কিছু অংশ নির্মাণেও ভূমিকা রেখেছে। বিষয়টি এমন যেন ব্রিটেনের রয়্যাল মেরিনরা লন্ডনের সাবওয়ে সম্প্রসারণ থেকে লাভবান হচ্ছে, বা যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশন গাড়ি উৎপাদনের ব্যবসায় নামছে। রেভলিউশনারি গার্ড মুখে বিপ্লবের আদর্শের কথা বলে, কিন্তু বাস্তবে অর্থ উপার্জনের পথ সুগম করে নিচ্ছে বাহিনীটি। রেভলিউশনারি গার্ডের এমনকি নিজস্ব গণমাধ্যমও আছে। তাদের রয়েছে অসংখ্য সংবাদপত্র, টেলিভিশন, রেডিও স্টেশন, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরগুলোতে এইসব গণমাধ্যম মূলত তিনটি প্রধান বক্তব্য প্রচার করে আসছে। প্রথমত, রেভলিউশনারি গার্ড ও সুপ্রিম লিডার মহান ব্যক্তিত্ব, যারা তাদের বিরোধিতা করে তারা খুবই খারাপ। তৃতীয়ত, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ব্যর্থতার জন্য সংস্কারপন্থী প্রশাসন দায়ী। তৃতীয়ত, বিদেশি শক্তিগুলো প্রতিনিয়ত ইরানকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। বিদেশি গণমাধ্যমগুলো যখন ইরান সম্পর্কে রিপোর্ট করে, তখন তারা সাধারণত ইংরেজিতে দক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়, তাদেরকেই দেশের যুব সমাজের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরে। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। অনেক তরুণী যেমন সরকারের সাথে ভিন্নমত পোষণ করছে, তেমনি বিপ্লবী গার্ড বাহিনী এবং বাসিজ মিলিশিয়াতেও স্বেচ্ছায় যোগ দিচ্ছে বহু ইরানি তরুণ। রেভলিউশনারি গার্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইন, চিত্রনাট্যকার এবং ভিডিও এডিটর বা চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা উচ্চশিক্ষিত তরুণদের একথাও এইসব প্রতিবেদনে উল্লেখ করা উচিত। এইসব প্রতিষ্ঠান বেশ ভালো বেতন দেয়। এই বাস্তবতা তুলে ধরা না হলে পাঠকরা ইরানকে বুঝে উঠতে পারেন না ঠিকঠাক, কারণ তারা বোঝেন না তরুণ প্রজন্ম পরিবর্তনের দাবি জানালেও সেই পরিবর্তন বাস্তবে ঘটছে না কেন। রেভলিউশনারি গার্ড বাহিনীর জন্য যারা কাজ করছে তারা সবাই যে সরকারের প্রতি বিশ্বস্ত এমন নয়, তবে এই বিষয়টি প্রমাণ করে যে টিকে থাকার জন্য যতদূর সম্ভব সবাইকে নিজেদের কাছে টেনে নেওয়ার কৌশল গ্রহণ করেছে ইরানের এই শাসন ব্যবস্থা। প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্মের একটি অংশ ইরানের সাইবার যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। তারা একদিকে ইরানের দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক, বাণিজ্যিক ও রাজনৈতিক কম্পিউটার সিস্টেম হ্যাক করার চেষ্টা করছে। এর কাজে তা যথেষ্ট দক্ষ তারা। এভাবেই একটি সমন্বিত সরকার পরিচালনা করা হয়। রেভলিউশনারি গার্ডের গণমাধ্যম শাখা হাজার হাজার মানুষকে কর্মসংস্থান দেয়, কিন্তু এই একই সঙ্গে কর্মীদের গতিবিধির উপর নজরদারির জন্য একটি গোয়েন্দা বিভাগও পরিচালনা করা হয়। নিজেদের তৈরি প্রোগ্রাম রাষ্ট্রীয় সম্প্রচারের কাছে
বিক্রি করে তারা যাতে তাদের বার্তা আরও বেশি ছড়িয়ে দেওয়া যায়। এই ধরনের গণমাধ্যম কার্যক্রম চালানো হচ্ছে বাসিস মিলিশিয়ার সঙ্গে সমন্বয় করে। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। আইআরজির অন্যতম বড় গণমাধ্যম সংস্থা মার্টির আভনি আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন বাসিজে যিনি সুপ্রিম লিডারের প্রতিনিধি হিসেবে নিযুক্ত, তিনি এই সংস্থার প্রধান। আর বাসিস সরাসরি রেভলিউশনারি গার্ডের অধীনে পরিচালিত হয়। এটি একটি নিখুঁত ব্যবস্থা, আর বিষয়টিও সকলেরই ভালোভাবে জানা। তবে তার অর্থ এই নয় যে রেভলিউশনারি গার্ড সরাসরি ক্ষমতা দখলের পরিচালনা করছে, বরং রাজনীতিতে সরাসরি সংক্ষিপ্ত না থাকার ভান করাটাই তাদের জন্য বেশি সুবিধাজনক। কিন্তু উল্লেখিত কাঠামো সুস্পষ্টভাবে দেখিয়ে দেয় যে তারা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে। যদি কখনো ধর্মীয় নেতাদের পিছু হটতে হয়, তাহলে তাদের জায়গায় একটি সশস্ত্র বিকল্প শক্তি প্রস্তুত আছে। রেভলিউশনারি গার্ড চাইলে বিপ্লবকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। তাদের নাম বলেই দেয় যে তাদের কাজ কি। এই নাম ও কাজের কারণেই 4 দশকের অভ্যন্তরীণ ও বহিরাগত চাপের মুখেও ইরানি শাসন ব্যবস্থা টিকে আছে। ইরানের শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি একটি বিপ্লবী ধর্মতান্ত্রিক চরিত্র। এই বিষয়টিকে প্রায় উপেক্ষা করে যায় অনেকে। এই শাসন ব্যবস্থা আগেও একটি বিপ্লবী ধর্মতন্ত্র ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। ধর্মতান্ত্রিক মৌলিক নীতিগুলো এই ব্যবস্থার এতটাই গভীরে পথিত যে এগুলো পরিবর্তন করা মানেই পুরো কাঠামোর ভিত্তি দুর্বল করে দেওয়া। যেমন ফ্রান্সের জাতীয় মূলনীতি হলো স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। যদি কোনো ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেন যে এই মূলনীতির মধ্যে সমতার পক্ষে নন, তাহলে তা হবে কল্পনাতীত। ঠিক তেমনি ইরানের আয়াতুল্লাহরা বিশ্বাস করেন যে ইরানের শিয়া ইসলামী মানবজাতির জন্য সৃষ্টিকর্তার পরিকল্পনার চূড়ান্ত রূপ। এখন যদি তারা হঠাৎ ঘোষণা করেন যে তারা মহাশয়তান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে আপোষ করবেন, যৌন স্বাধীনতা মেনে নেবেন, অন্য ধর্মে ধর্মান্তরের অনুমতি দেবেন এবং প্রকৃত বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করবেন, তবে তা হবে তাদের অস্তিত্বের মৌলিক ভিত্তির পরিপন্থী। যারা মনে করেন তারা নিজেরা পৃথিবীতে আল্লাহর বিধান কার্যকর করেছেন এবং তাদের পক্ষ থেকে এইসব ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে প্রত্যেক আমেরিকান প্রেসিডেন্ট ইরানের সঙ্গে এক ধরনের ক্যারেট অ্যান্ড স্টিক, অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলি মূলা ঝুলানো কৌশল অনুসরণ করে আসছে। এর উদ্দেশ্য হলো এই ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে কোনো একটি বড় ধরনের সমঝোতায় পৌঁছানো। তবে এমন একটি চুক্তি বাস্তবায়নের জন্য উভয় পক্ষকেই নিজেদের দৃষ্টিকোণ থেকে ব্যাপক ছাড় দিতে হতো। ইরানকে প্রমাণ করতে হতো যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং এই জন্য তাদের জাতিসংঘের সামগ্রিক পর্যবেক্ষণ মেনে নিতে হতো। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হতো, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করতে হতো। পাশাপাশি আফগানিস্তান, ইয়েমেন, ইরাক, লেবানন ও সিরিয়ায় তাদের যেসব কর্মকাণ্ডকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা মনে করে সেগুলো বন্ধ করতে হতো। একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কূটনৈতিক সমাধানের বিরোধিতা না করার শর্তও তাদের হয়তো মানতে হতো। এই ধরনের ছাড় দেওয়া ইরানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ইরান বরাবরই নিজেদের বিপ্লবী আদর্শ নিয়ে গর্ব করে এসেছে, এমনকি তারা এই আদর্শে বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করেছে। তবে ভবিষ্যতে এমন এক পরিস্থিতি আসতে পারে যেখানে দেশের ভেতরে বিপ্লব টিকিয়ে রাখার জন্য ইরানকে হয়তো আন্তর্জাতিক বিপ্লবী ভূমিকা থেকে সরে আসতে হতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে এই নিশ্চয়তা দিতে হবে যে তারা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার কোনো চেষ্টা করবেন না। একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর ইরানের জ্বালানি খাত আধুনিকায়নে সহায়তা করবে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও সহযোগিতার প্রতিশ্রুতি দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এসব কথা শুনতে ভালো লাগলেও এই লক্ষ্য অর্জনের পথ বরাবরই কঠিন, কারণ উভয় পক্ষেরই কট্টরপন্থীরা প্রতিবারই যে কোনো সম্ভাব্য সমঝোতাকে বাধাগ্রস্ত করেছে। পাশাপাশি পারস্পরিক অবিশ্বাসের কারণে আলোচনা কখনোই তেমন অগ্রগতি পায়নি।
বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে কিছুটা অগ্রগতি হয়েছিল বটে, তবে সমালোচকরা বলে থাকেন যে 2015 সালের পারমাণবিক চুক্তির ত্রুটিগুলো ইরানকে গোপনে বোমা তৈরির সুযোগ করে দেয়। প্রেসিডেন্ট হাসান রুহানি এই আলোচনার দুয়ার সামান্য হলেও খুলেছিলেন, তবে তেহরানের কট্টরপন্থীদের প্রবল বিরোধিতার মুখে পিছু হটতে বাধ্য হন। প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে আমেরিকানরা বা অন্যরাও সরকার পরিবর্তনের লক্ষ্য থেকে সরে এসেছে। এখন তাদের লক্ষ্য কেবল সরকারের আচরণ পরিবর্তন করানো। আয়াতুল্লাহরা যদি দুর্গের মতো সুরক্ষিত ইরান ধরে রাখতে চান, তাহলে পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা তাদের পরিত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে আরব বিশ্বে হস্তক্ষেপের নীতি। আরব সরকারগুলো হয়তো কখনোই তেহরানের প্রতি উষ্ণ মনোভাব দেখাবে না, তবে ইরান যদি সৌদি আরব, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও বাহরাইনে নাক গলানো বন্ধ করে, তাহলে আপোষের সাথে পথ খোলা রাখবে। কিন্তু এর বদলে ইরান যদি পরমাণু অস্ত্র অর্জনের ধারপ্রান্তে পৌঁছায়, তবে আরব রাষ্ট্রগুলো এক হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে। তারা তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করবে, আর সেটি সম্ভব না হলে সৌদি আরবের নিরাপত্তা ছাতার নিচে আশ্রয় খুঁজবে। বর্তমান ব্যবস্থার অধীনে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এক দুষ্টচক্রের ফাঁদে আটকে আছে। এই সরকার একবিংশ শতকের চাইতেও ষোড়শ শতকের সঙ্গেই বেশি মানানসই। তারা উদারীকরণের পথে এগোতে পারবে না, কারণ সেক্ষেত্রে যতটুকু বৈধতা এখনও তাদের সমর্থকদের মধ্যে অবশিষ্ট আছে, সেটাই নড়বড়ে হয়ে যাবে। কিন্তু তারা যদি এভাবেই চলতে থাকে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যাবে তরুণ জনগোষ্ঠী আরও ক্ষুব্ধ। 1979 সালের বিপ্লবের প্রজন্ম জানে যে তাদের পক্ষে কেউ নেই। জনসংখ্যার দিক থেকেও এখন তাদের সংখ্যা কমে আসছে, কিন্তু তাদের হাতে এখনও বহু তাস রয়ে গেছে। পরমাণু ইস্যুটি এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে, আর হরমুজ প্রণালীও আগের মতোই সংকীর্ণ রয়ে গেছে। কূটনীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত যে কোনো অস্ত্র তারা ব্যবহার করতে রাজি। গোটা অঞ্চলে তাদের বিভিন্ন প্রক্সি পাওয়ার সক্রিয় রয়েছে, যাদেরকে প্রয়োজন মতো ব্যবহার করা সম্ভব। অভ্যন্তরীণ এবং বহিরাগত ষড়যন্ত্র মোকাবেলার জন্য তাদের কাছে আছে দমন নিপীড়নের জন্য কুখ্যাত ভয়ঙ্কর ও নিষ্ঠুর নিরাপত্তা বাহিনী। আর তারা মনে করে তারা স্রেফ নিজেদের জন্যই নয়, বরং তারা আল্লাহর হয়ে কাজ করছে। ফলে আপোষ করাটা হবে পাপ, আর প্রতিরোধ করাই হবে তাদের জন্য পবিত্র কর্তব্য। ধর্মীয় বিপ্লবীরা তাদের বিপ্লব পরিত্যাগ করার কোনো ইচ্ছাই পোষণ করবে না। ধন্যবাদ সবাইকে।